তো আমি আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে যে এখানে আসলে মূলত ম্যাক্সিমাম প্রশ্নই, ইনফ্যাক্ট 2020 সালের পরে যে প্রশ্ন, 2020 সালের পর থেকে যে প্রশ্নগুলো, এগুলো সবই বোর্ড বই থেকেই মোটামুটি আমরা কমন ফেলতে পারতেছি। আর আবার একটা জিনিস মনে করাই দিই, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের প্রথম, সরি দ্বিতীয় চ্যাপ্টার, কমিউনিকেশন সিস্টেমস এন্ড নেটওয়ার্কিং, আইসিটির চ্যাপ্টার নাম্বার 2, কমিউনিকেশন সিস্টেমস এন্ড নেটওয়ার্কিং। সেটার এমসিকিউর উপর আজকে হচ্ছে ওয়ান শট ক্লাস। তো এখানে টোটাল এমসিকিউ এর সংখ্যা হচ্ছে 80টার মতো, এবং চ্যাপ্টারটাকে অনেকগুলা টাইপে ভাগ করা আছে, মানে আমরা যতগুলো টপিক আলাদা আলাদা ভাবে পড়ছি সেই টপিক ওয়াইজ আলাদা আলাদা এমসিকিউ এখানে রাখা আছে, আলাদা করা আছে। এবং আমি যেটা করছি সেটা হচ্ছে যে যে এমসিকিউ এর যে টাইপটা আমাদের এনসিটিবির বইয়ের যতটুকু কভার করছে সেইটুকু আমি আলাদাভাবে এখানে অ্যাড করে রাখছি। যেমন ধরো এখানে আমাদের এই যে এমসিকিউর অংশটা, যেটা কমিউনিকেশন সিস্টেম নিয়ে কথাবার্তা, এখানে টোটাল এমসিকিউ আছে হচ্ছে 10টা। এই 10টা এমসিকিউ যে টপিকের মধ্যে পড়ছে সেই টপিকের পার্টটা আমি জাস্ট মেন বই থেকে এই যে 3 পাতা, 3 পাতা এবং চার চার নম্বর পাতার একটু অংশ এটা রেখে দিচ্ছি, যাতে করে একটা টপিক এর এমসিকিউ পড়ার সময় ওই স্পেসিফিক টপিকটা বই থেকেও সে দেখে নিতে পারে, আরো এক্সট্রা রিলেভেন্ট যদি ইনফরমেশন থাকে সেটা সে দেখে নিতে পারে। ঠিক আছে, তো আমরা শুরু করি। খেয়াল করো, প্রথম প্রশ্ন এটা আসছে যশোর বোর্ড 2024-এ। এখানে কি বলছে? কোন চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ডে 32 কিলো বিট ডাটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? সো ব্যান্ডউইথের সূত্র আমরা পড়ছি যে একক সময়ে যে পরিমাণ ডাটা প্রবাহিত হয় সেটাকে আমরা ব্যান্ডউইথ বলি, অর্থাৎ ডাটা প্রবাহের হার উইথ রেসপেক্ট টু টাইম। সেখানে গেছে 32 কিলো বিট, 32 কেবি, আর 4 সেকেন্ডে, তাহলে আমাদের ব্যান্ডউইথের পরিমাণ কি হবে? এটা হবে 32 ডিভাইডেড বাই 4, একক সেকেন্ডে না, তাহলে ডাটাকে আমরা সময় দ্বারা ভাগ করব। 4 8 32, এটা হবে তাহলে 8 কেবিপিএস, 8 কিলোবিট পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের আনসার, অপশন বি। খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ আনসার। ঠিক আছে, তারপরেরটা সিমিলার প্রশ্ন। একটি চ্যানেলে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? এটা কোথায় আসছে? সিলেট বোর্ডে আসছে 2023-এ, ময়মনসিংহ বোর্ডে আসছে 2023-এ। সো এখানে এক্স্যাক্টলি সেম প্রশ্ন, 5 সেকেন্ডে 9000 বিট, 9000-কে 5 দ্বারা ভাগ করো, তাই না? তো 9000-কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 8 90, এটা হচ্ছে 1800। 1800 জাস্ট বিট পার সেকেন্ড হবে, এই যে এটা 1800 বিপিএস। এই হচ্ছে আমাদের অপশন, 1800 বিপিএস। এখানে কিন্তু এমবি, জিবি, কেবি কিছু আসবে না, একদম স্ট্রেইট বিপিএস। মানে এখানে 9000 বিট বলছে না, তুমি 9000 বিটকে যদি 5 সেকেন্ড দ্বারা ভাগ করো, তাহলে 5 দিয়ে 9000-কে ভাগ করলে কত হয়? 1800। 5 18 90, এরা দুটো শূন্য। তো এই যে 1800 বিট পার সেকেন্ড, এই যে 1800 বিপিএস। এই জিবিপিএস, এমবিপিএস, কেবিপিএস এগুলো একটা হবে না। অপশন তাহলে কত এটা? অপশন নাম্বার ডি, সিলেট বোর্ড 2023-এর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2023-এর প্রশ্ন। আশা করি এটা সলিউশন বুঝতে পারছো। ঠিক আছে, তারপরেরটাতে আসো। আম, দাঁড়াও, ঠিক আছে, তারপরের প্রশ্ন কি? এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি? আচ্ছা, আমি এই যে ব্যান্ডউইথের যে অংশটা সেটা আমি একবার মেইন বই থেকে একটু দেখাই দিই এটা কোথায় লেখা আছে। এই যে দেখো, মেইন বইয়ের এটা হচ্ছে আমাদের 41 নম্বর পেজ, আমার বই অনুযায়ী আর কি। সো ব্যান্ডউইথের এখানে ডিটেল বলা আছে যে এই যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা প্রবাহিত হয়, এই যে বিপিএস, বিট পার সেকেন্ড, এইসব কথাবার্তা এখানে বলা আছে, সূত্র টুত্র সব বলা আছে। আর এখানে একটা টেবিল দেয়া আছে বিভিন্ন সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ। ওয়েব ব্রাউজিং এর জন্য কত লাগবে, স্ট্রিমিং মিউজিকের জন্য কত লাগবে, ফোন কলের জন্য কত লাগবে, স্ট্রিমিং ভিডিও, স্ট্রিমিং মুভি, স্ট্রিমিং এইচডি মুভি, ভিডিও কনফারেন্সিং এইচডি, ইন্টারনেট, গেম কনসোল, অনলাইন এইচডি বা মাল্টিপ্লেয়ার গেম। তো এই যে পুরো চারটে আছে, এই চারটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো আমাদেরকে ওই চার থেকে একটা ছোট্ট একটা প্রশ্ন করছে। প্রশ্নটা কি সেটা? এই যে কি বলছে দেখো, যে এইচডি ভিডিও কনফারেন্সিং। তো আমরা এখন টেবিলটাকে খুঁজে বের করি, এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি? এইচডি ভিডিও কনফারেন্সিং না, তো আমরা যাই টেবিলে। এই যে দেখো, এইচডি ভিডিও কনফারেন্সিং, এই যে এখানে ভিডিও কনফারেন্সিং এইচডিটা আলাদাভাবে দেয়া আছে। কত এটা? 4 Mbps। আমি এই জিনিসটা এইভাবে রাখার কারণ হচ্ছে তোমার এমসিকিউ সমাধানগুলো যেভাবে দেয়া থাকে, একটা প্রশ্ন থাকে সেটার সাথে তার ওই চারটা দিয়ে দেয়। তো এইভাবে রাখার কারণ হচ্ছে আমি যদি এরকম ভাবে বই থেকে খুঁজে বের করি, জিনিসটা আসলে মনে থাকে, একটু একটু কষ্ট করে খুঁজে বের করলে জিনিসটা ইজিলি মনে থাকে। তাহলে আমরা মাথায় রাখবো, এইচডি ভিডিও কনফারেন্সিং এর জন্য আমাদের কত ব্যান্ডউইথ লাগবে? 4 Mbps, অর্থাৎ 4 মেগাবিট পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের লাগবে। অন্যগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে, সো এই চারটা কিন্তু ওভারঅল মুখস্থ রাখবা। ঠিক আছে, আর এখানে কোনটা কি বোঝায়, এম ক্যাপিটাল বিপিএস কি বোঝায়, এম স্মল বিপিএস কি বোঝায়, সেগুলো কিন্তু আমি কাছে আলোচনা করছি। সো এখান থেকেও দেখে নিতে পারবা। আর এখানে ক্যাপিটাল বি দ্বারা কি বোঝাচ্ছি আমরা? ক্যাপিটাল বি দ্বারা বোঝাচ্ছি আমরা বাইট, আর স্মল বি দ্বারা আমরা বোঝাচ্ছি বিট। ঠিক আছে, আচ্ছা, 1 বাইট সমান 8 বিট, আমরা এগুলো জানি। আমরা এখন চলে যাই পরের এমসিকিউতে। এই যে দেখো পরেরটাতে, এই যে দেখো চলেই আসছে বলতে না বলতে, বিপিএস এর পুনরূপ কি? বিট পার সেকেন্ড। সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার
এ, আর এটা কত ছিল? এই যে 4 Mbps, আগেটা তো দাগাইতে ভুলে গেছিলাম। এই যে এইচডি ভিডিও কনফারেন্সিং এর জন্য কত লাগবে? 4 Mbps। বিপিএস এর পুনরূপ কি? বিট পার সেকেন্ড। ওকে, দেখো এটা কবে আসছে? 2023 সালে আসছে এটা কুমিল্লা বোর্ডে, এটা আসছে 2024 সালে যশোর বোর্ডে। এরপরের যে প্রশ্নটা, কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরিত হয় কোন ব্যান্ডে? সো এখানে এই যে টপিকটা, এই যে ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড, এসব নিয়ে কথাবার্তা, এটা আনসার আসলে ভয়েস ব্যান্ড। আনসার আমরা বলে দিই ভয়েস ব্যান্ড। কম্পিউটার থেকে ডাটা প্রিন্টারে স্থানান্তর করতে যেটা লাগে, যে যে আমরা ব্যান্ডউইথ ইউজ করি, সেটা হচ্ছে ভয়েস ব্যান্ড। এখন কাহিনী হচ্ছে, এই টপিকটা আসলে আমাদের বইয়ে এখন নাই, মানে এনসিটিবির বইয়ে এই টপিকটা আসলে নাই। এবং দেখো প্রশ্নটা কোথায় আসছে, 2019 সালে। এনসিটিবির বই প্রথম কবে প্রকাশিত হয়েছিল? এনসিটিবির বই প্রথম প্রকাশিত হয়েছিল, প্রথম প্রকাশ এনসিটিভির বইয়ের প্রথম প্রকাশ হচ্ছে 20 সালে। আমরা যদি দেখি 20 সালের পরবর্তী কোনো সময় এগুলা থেকে প্রশ্ন আসছে, তাহলে আমরা বলতে পারবো এনসিটিভির বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসছে। কিন্তু এই প্রশ্নটা হচ্ছে 2019 সালের, সুতরাং এটা আগের আগের প্রশ্ন, মানে এনসিটিভির বই আসার আগের প্রশ্ন। সুতরাং এটা আমরা যদি আহ, বলি যে এটা আসছে এনসিটিভির বাইরে থেকে, সেটা আসলে সত্য না, কারণ যে যখন এটা আসছে সেটা তখন এনসিটিভি বই এক্সিস্টই করতো না। ভয়েস ব্যান্ড, আবার সেম প্রশ্ন, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? টেলিফোনে। তো মাথায় রাখবো, টেলিফোনে, তারপরে কম্পিউটার থেকে প্রিন্টার ডাটা স্থানান্তরিত করতে আমরা ভয়েস ব্যান্ড ব্যবহার করে থাকি। সেটা আনসার হচ্ছে অপশন খ, এটা হচ্ছে টেলিফোন। এই যে এটা কম্পিউটার থেকে প্রিন্টার ডাটা স্থানান্তরিত কোনটা কোনটা ইউজ হয়? ভয়েস ব্যান্ড, ঠিক আছে। আর ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? টেলিফোনে। তাহলে দুইটা অপশন পেয়ে গেলাম। ভয়েস ব্যান্ডের দুইটা দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টার ডাটা স্থানান্তরিত করতে, এবং একটা হচ্ছে টেলিফোনে। যদিও আমাদের মেইন বই এটা নাই, মানে টেক্সট টেক্সট বই এটা নাই। এরপরে বলছে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? এটা আমরা মোটামুটি জানি যে এটা ব্রডব্যান্ড হচ্ছে 1 Mbps থেকে বেশি, মানে 1 Mbps তার থেকে বেশি, এটা আমরা মনে রাখবো। যে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত, এটা হচ্ছে 1 Mbps। এখানে স্মল এম হয়ে গেছে, ক্যাপিটাল এম হওয়া উচিত আসলে। 1 Mbps, ঠিক আছে। আচ্ছা, বা তার অধিক। 1 বাইট সমান কত বিট? একদম চাইল্ডিশ প্রশ্ন। 1 বাইট সমান হচ্ছে 8 বিট। এটা তো আর বোঝানোর কিছু নাই। ব্যান্ডউইথের অন্য নাম। ব্যান্ডউইথ মানে আমরা কি পড়ে আসলাম? ডাটা ট্রান্সমিশন স্পিড। কারণ একক সময়ে কি পরিমাণ ডাটা যায় সেটাই তো তার স্পিড, তাই না? তো ডাটা ট্রান্সমিশন স্পিড স্পিড অবশ্যই তার মধ্যে পড়বে, এবং ব্যান্ড স্পিড এটাকে বলা যায়। মোবাইল স্পিড এটা না। তো এটা হচ্ছে 1 আর 2। 1 আর 2 কোথায় আছে? এই যে কতে, এটা হচ্ছে আমাদের 1 আর 2। আশা করি এইটুকু বুঝাইতে পারছি, ঠিক আছে। তাহলে এইটুকু আমাদের ডান। 9 নাম্বারটা। এখন আসলে 10 নম্বরে, বিট সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে কোনটা? এখন বিট সিঙ্ক্রোনাইজেশন এটা কিন্তু আমাদের কমিউনিকেশন সিস্টেমের যে প্রথম যে টপিকটা দেয়া আছে, এই টপিকের অংশ না। বিট সিঙ্ক্রোনাইজেশন আমরা পাবো ডাটা ট্রান্সমিশন মেথডে, ঠিক আছে। তাও যেহেতু চলে আসছে প্রশ্ন, আগে পড়ে ফেলি আমরা। বিট সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে কোনটা? বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি। বিটের শুরু এবং শেষ বুঝতে পারা, এটা হচ্ছে একটা একটা ইম্পর্টেন্ট কথা। সিঙ্ক্রোনাইজেশন মানেই হচ্ছে, মানে তার শুরু কোনটা শেষ কোনটা, এটার মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন তৈরি করতে পারা। ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি করা, এটা কিন্তু বিট সিঙ্ক্রোনাইজেশনের উদ্দেশ্য না। সো বিট সিঙ্ক্রোনাইজেশন মানে হচ্ছে, আমরা যেহেতু বুঝে গেছি এটা হবে না, কারণ ব্যান্ডউইথের সাথে বিট সিঙ্ক্রোনাইজেশনের কোনো হিসাব আসলে নাই। সো যেহেতু এটা হবে না, এটা হবে না ধরে আমি কোনটা বলতে পারি? এটা হবে না, 3 হইতে পারে না, 3 হইতে পারে না, 3 যেখানে আছে এটা নাই। আনসার হবে অপশন নাম্বার ক, ঠিক আছে। আশা করি আমি বুঝাইতে পারছি। বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি এবং বিটের শুরু এবং শেষ বুঝতে পারা। আর বিট সিনক্রোনাইজেশন এগুলো আমরা পরবর্তীতে আবার পড়তেছি। সেটা কোথায়? ওই যে সিরিয়াল ট্রান্সমিশন, প্যারালাল ট্রান্সমিশন, সেগুলো যখন আসবে তখন আমরা আবার এটা দেখবো। এটা কোথায় আসছে? ঢাকা বোর্ডে 2016-তে আসছে। ওকে, আমরা পরের টপিকে যাই। এর পরের টপিক কোনটা? ডেটা ট্রান্সমিশন মেথড। এই যে যেটা কথা মাত্র বলে আসলাম, এখন ডেটা ট্রান্সমিশন মেথডের মধ্যে কে কে আছে একটু দেখাই দিই আমি। এই যে দেখো, এই টপিকটা এখান থেকে শুরু হয়েছে। এই যে ডেটা ট্রান্সমিশন মেথড কয় ধরনের আছে? 2 ধরনের, মূলত 2 ধরনের ডেটা ট্রান্সমিশন মেথড। একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, এবং একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল নিয়ে তেমন কথাবার্তা নাই, সিরিয়াল নিয়ে এর প্রকারভেদ টাইপের অনেক কথাবার্তা আছে। দেখো ট্রান্সমিশন, এখানে মোড না, এটা হবে আসলে মেথড। ট্রান্সমিশন মেথড এটা হচ্ছে প্যারালাল, সিরিয়াল। সিরিয়ালের মধ্যে আবার সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে আবার 3 ক্যাটাগরি: অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস এবং আইসিঙ্ক্রোনাস। তো এইসব নিয়ে কথাবার্তা আছে। তো অ্যাসিঙ্ক্রোনাসে কি হয় না হয়, কোনটা ইউজ হয় কোনটা ইউজ হয় না, এইসব কথাবার্তা বলা আছে, আমরা কাছে পড়ছি। এখানে স্টার্ট বিট, স্টপ বিট, এসব হাবিজাবি থাকে। এখানে ডিলে টাইমের মধ্যে কোনো ফিক্স কোনো ভ্যালু নাই, ডিলে টাইম যা ইচ্ছা করা যায়। তো একটা এক্সাম্পল আমরা ক্লাসে কি বলছিলাম, যে কিবোর্ড দিয়ে যখন আমরা টাইপ করি, তখন কিন্তু আমি আগে একবার লিখলাম টি, 5 মিনিট পরে লিখলাম এইচ। এখানে কিন্তু কোনো টাইম লিমিট দেয় না যে তুমি টি লিখার 10 সেকেন্ডের মধ্যে এইচ লিখতে হবে, এরকম কিছু নাই। তো এখানে একটা আনলিমিটেড টাইম দিলে আমরা করতে পারি। এটা হচ্ছে আমাদের এই যে এসিনক্রোনাসের একটা বৈশিষ্ট্য, যে এখানে ডিলেটা আনলিমিটেড হইতে পারে। আর ডিলেটা আনলিমিটেড মানে হচ্ছে ডিলেটা অনির্ণীয়, অনির্ধারিত, এই টাইপের কথাবার্তা। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে, যেটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে এখানে এই যে এই ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের
প্রয়োজন হয় না। প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলতে বোঝাচ্ছে র্যাম, ক্যাশ, সিপিইউ, মেমোরি, এগুলো মানে যেগুলো একদম একদম ভিতরের যে মেমোরি সেগুলো, এখানে এটা সেটা ব্যবহার করা হয় না। ধীর গতিতে এইসব কথাবার্তা আমরা দেখবো। এগুলো আমরা পড়ছি কিন্তু ক্লাসে পড়ার সময়, আমি জাস্ট এমসিকিউ করার সাথে এগুলো একটু মনে করাচ্ছি আর কি। তো এসিনক্রোনাস ছিল এটা, যেখানে কোনো সিনক্রোনাইজেশন, এটা ছিল এসিনক্রোনাস, যেখানে ডিলেটা আসলে আনলিমিটেড থাকে, যত ইচ্ছা নেওয়া যায়, যে ডিলে টাইমটা আমাদের যা ইচ্ছা তা। সিনক্রোনাস কোনটা? সিনক্রোনাস হচ্ছে এখানে ডিলে টাইমটা ফিক্সড, মানে এখানে ফিক্সড একটা ওয়েতে চলে, এখানে হিসাবটা এইভাবে হয়। এখানে এই যে দেখো, এখানে একটা কথা আছে, আহ, প্রতিটি ব্লক ডেটার শুরুতে 1 বা 2 বাইটের একটা হেডার ইনফরমেশন এবং ব্লক ডেটা শেষে একই পরিমাণ একটা ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়। ঠিক আছে? একই পরিমাপের, মানে আমি যদি 1 বাইটের পাঠাই হেডার হিসেবে, তাহলে 1 বাইটেরই পাঠাবো ট্রেলার হিসেবে, আর 2 বাইটের পাঠালে ওইদিকে 2 বাইট পাঠাবো। তো এইসব কথাবার্তা ডান, আমরা এগুলা রিডিং করলেই বুঝতে পারবো। আমরা এখন চলে এখানে পড়ে ফেলি। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন হয়? তো আমরা একটু পিছনে গিয়ে খুঁজি। আমরা আসলে এটা কোথায় খুঁজে পাবো? আইসিনক্রোনাস। এই যে খেয়াল করো, বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন অডিও বা ভিডিও কলের ক্ষেত্রে এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে। আইসিনক্রোনাস হচ্ছে মূলত এসিনক্রোনাস আর সিনক্রোনাস দুইটারই মিক্সচার, মানে দুইটার থেকে যে সুবিধা আছে সেটা ইউজ করে আমরা আইসিনক্রোনাস বলতে পারি। এটা একটা হাইব্রিড বলা যায় আর কি। তো এসিনক্রোনাস এবং সিনক্রোনাসের একটি মিশ্র পদ্ধতি হচ্ছে এটা। এই প্রক্রিয়ায় এসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট এবং স্টপ বিটের মাঝখানে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডাটা ট্রান্সফার করা হয়। যেহেতু পুরাটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডাটা সংরক্ষণ না করেই যখন প্রয়োজন তখন সেই ডাটা ট্রান্সমিট করা যায়। সাধারণত এই যে কথাটা আসছে, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এর প্রচলন বেশি। ওকে, ভেরি গুড। তাহলে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন মানে হচ্ছে ফোন কল, অডিও কল, ভিডিও কল, এসব কথাবার্তা। সো আমাদের এমসিকিউ যে প্রথমটা আসছে সেটা কোথায় আসছে? রাজশাহী বোর্ড 2024-এ। এখানে কি প্রশ্ন করছে? রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি? সেটা হচ্ছে আইসোক্রোনাস। ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টা? এটাও আমরা সামনে গেলে পড়বো ডাটা কমিউনিকেশনের মাধ্যমে, বাট আগে পড়ে ফেলি। মাধ্যম হচ্ছে কয়টা? দুইটা। একটা কি? একটা হচ্ছে, এটা আমার অলরেডি এটা মোছা হয় নাই, এটা হচ্ছে দুইটা। একটা কি? একটা হচ্ছে গাইডেড মিডিয়া, যেটা হচ্ছে ওয়্যার্ড, একটা হচ্ছে ওয়্যার্ড, একটা হচ্ছে ওয়্যারলেস, আনগাইডেড মিডিয়া বা ওয়্যারলেস। এই হচ্ছে আমাদের প্রধান দুইটা মাধ্যম ডাটা কমিউনিকেশনের। তারপরে আসো, কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় ডাটা, এটা হচ্ছে এসিনক্রোনাসে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে হচ্ছে, ধরো আমি বললাম, এই যে আমি ধরো আমি কিবোর্ডে এখন তোমাদের সামনে টাইপ করি, ধরো আমি বললাম, আমি একটু বড় করে দিই এটারে, ধরো আমি টাইপ করলাম এ, আমি বললাম টি, ঠিক আছে? তারপর আমি বললাম, একটু পরে বললাম এইচ, আরেকটু সময় পরে বললাম ই। এই যে আমি ইচ্ছা মতো গ্যাপ দিচ্ছি না, তারপর স্পেস দিলাম একটা, এটাও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে আসছে। ডি, ওয়াই, এন, এম, আই, সি, এগুলো কিন্তু খুব দ্রুত টাইপ করে ফেলছি। দা ডাইনামিক নিনজা। এই যে আমি টাইপটা করলাম, এখানে কিন্তু আমি আমার ইচ্ছা মতো কিন্তু ডিলে করছি। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কিন্তু আমরা এই যে আমি যে এখানে ডিসপ্লে দিচ্ছি, সেটা কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার আসতেছে। প্রথমে টি চাপছি, টি একবারে চলে আসছে, এইচ চাপছি, এইচ একবারে চলে আসছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি? এটাকেই বলা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমরা ডাটা ট্রান্সমিট করতেছি। আমি টি আগে টাইপ করছি, তো টি একটা আগে ক্যারেক্টার হিসেবে আসছে, দেন এইচ আসছে, দেন ই আসছে। কতক্ষণ পরে ই আসছে সেটা আমাদের কনসার্ন না, এটাই হচ্ছে অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য। তো 13 নম্বরের আনসার হচ্ছে অপশন খ। এই যে অপশন হচ্ছে খ। আমি আশা করি বুঝাইতে পারছি। হুম, ঠিক আছে, আমরা সামনেটা আমি একটু আসতেছি। তারপরের প্রশ্ন হচ্ছে কি, ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোথায়? সো যেহেতু আমরা একটু আগে পড়ে আসছি যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কোনটা করি, রিয়েল টাইম আমরা কোনটা ইউজ করি? আইসোক্রোনাস। তো রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে যেহেতু আমরা আইসোক্রোনাস ইউজ করি, তার মানে কি, আমি যখন ভিডিও কলে কথা বলবো, আমার যদি ডাটা ডিলে হয়ে যায়, ধর আমি কথা বললাম এখন, তুমি শুনলা সেটা 2 সেকেন্ড পরে, তুমি কথা বলার পর আমি শুনলাম 5 সেকেন্ড পরে, তাহলে এটার নামই তো ডিলে। তো এটা তো সব থেকে কম যেখানে হবে সেটাই আমরা ইউজ করব ওই কাজের জন্য। তো যেহেতু আমরা রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে ডেটা ট্রান্সমিট করার জন্য আইসিনক্রোনাস ইউজ করি, সুতরাং এটাই স্বাভাবিক, ডেটা ট্রান্সমিশনে ডিলে সব থেকে কম হবে আইসিনক্রোনাসে। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের কত নাম্বার? এটা হচ্ছে আমাদের অপশন হচ্ছে বি। ডেটা ট্রান্সমিশনে ডিলে সব থেকে কম হচ্ছে আইসিনক্রোনাসে। মাথায় রাখবা, এসিনক্রোনাস আর আইসিনক্রোনাস দেখতে গেলে সিমিলার। এসিনক্রোনাস হচ্ছে আমাদের কিবোর্ড থেকে, ওই যে কিবোর্ড থেকে মনিটরে টাইপ করা, এইসব কাছাকাছি জিনিস, অথবা জয়স্টিক দিয়ে টাইপ গেম কন্ট্রোল করা, সেগুলো আছে এসিনক্রোনাস। আর আইসোক্রোনাস হচ্ছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য। ঠিক আছে? আচ্ছা, গেল এটা। তারপর আসে এখানে এই টপিকটা আবার খেয়াল করো।
এখানে আরেকটা জিনিস খেয়াল করো। 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? এই যে প্রশ্নটা, এটাও কিন্তু আমরা আশা করি তোমাদের মনে আছে, এটাও কিন্তু আমাদের এনসিটিভির বইয়ে ছিল না, তাই না? এটাও কিন্তু আমাদের এনসিটিভির বইয়ে ছিল না আমরা যখন পড়ছি। এবং আবার দেখো, এটা কবে কবের প্রশ্ন? এটা হচ্ছে 19 সালের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডের। তার মানে আমাদের এনসিটিভির বই ছাপার আগেই কিন্তু এই প্রশ্নগুলো হয়েছিল, তারপরে আমরা এগুলো পড়ে ফেলবো। তো আমরা এটা মাথায় রাখবো। এসিনক্রোনাস এসিনক্রোনাসের ট্রান্সমিশনের দক্ষতা হচ্ছে 72.73%। এটা আমরা মুখস্থ রাখবো। এবং এটা সূত্রটাকে একটু বলে দিই। দক্ষতা তো আমরা কার্যত ক্ষমতায় পড়ছি। দক্ষতা বলতে কি বোঝায়? আউটপুট বা ইনপুট তো। সো এখানে দক্ষতা বলতে এই জিনিসটা এইভাবে বোঝায় যে আমরা আহ, আমাদের প্রকৃত ডাটা প্রকৃত ডাটা ডিভাইডেড বাই, মানে ডিভাইডেড বাই টোটাল ডাটা। এখানে এই ব্যাপারটা কেন আসছে আমি তোমাদেরকে একটু বুঝি। ওই যে আমরা বলছিলাম না, যে স্টার্ট বিট স্টপ বিট পাঠাইতে হয়, হেডার টেইলার পাঠাইতে হয়, এগুলো কিন্তু আমাদের রিয়েল ডাটা না। হেডার টেইলার পাঠাইতে হয় সিনক্রোনাইজেশনের জন্য। হেডার ট্রেইলার অথবা মাথা পাঠাইতে হয়, লেস পাঠাইতে হয়, স্টার্ট বিট পাঠাইতে হয়, স্টপ বিট পাঠাইতে হয়। এগুলো সবই হচ্ছে সিনক্রোনাইজেশনের জন্য, যে ডাটা যে আসছে সেটাতে শুরু হয়েছে, সেটা শেষ হয়েছে, সেটা বোঝানোর জন্য কিন্তু এগুলোকে পাঠাইতে হয়। এগুলো এক্সট্রা, ওগুলো কিন্তু আমার রিয়েল ডাটা না। তো যেহেতু আমাদের টোটাল ডাটাটা, প্রকৃত ডাটা যা পাঠাতে চাচ্ছি তার থেকে একটু বেশি, মানে যা পাঠাচ্ছি সেটার পরিমাণ, ধরো আমার রিয়েল ডাটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8 বিটের, অথচ আমার সামনে পাঠাতে হচ্ছে একটা, আর পিছনে পাঠাতে হচ্ছে একটা, স্টার্ট বোঝানোর জন্য, স্টপ বোঝানোর জন্য। তো এই যে আমার টোটাল যাচ্ছে 10টা, আর আমার আসল ডাটা হচ্ছে 8টা, ওই যে 8/10 × 100, সেই পরিমাণটাকে আমরা বলতেছি আসলে দক্ষতা। তো এখানে অবশ্যই এখানে 8/10 অন্য কিছু আসবে। আর 5 কিলোবাইট হোক আর 10 কিলোবাইট হোক সেটা আসলে ম্যাটার করে না। এখানে 10 কিলোবাইট হলেও যে কথা, 1 কিলোবাইট হলেও সেই কথা, কোনো পার্থক্য নাই। তোমার পার্সেন্টেজটা 72.73% আসবে, এটাতে কোনো সন্দেহ রাখবে না। সো এটা মাথায় রাখবো আমরা। এসিনক্রোনাস মানে সব থেকে যেটা স্লো, সেখানে দক্ষতাটা কি? আহ, এই যেটা 72.73%, এটা একটু কষ্ট করে মনে রাখবা, কাজে লাগবে। আশা করি কাজে লাগবে বলতে যদি চলে আসে আর কি। আর যদি দেখো এনসিটিভি বই যেহেতু টপিকটা আমরা পড়ি নাই, এবং এটা আসছে এনসিটিভি বই জন্ম হওয়ার আগে, সুতরাং আমরা এটাকে এইভাবেই ট্রিট করতে পারি। ঠিক আছে, আশা করি একটু কথাবার্তা বুঝাইতে পারছি আমি। আচ্ছা, পরের অংশে যাই। আরেকটা আরেকটা লিখে দিই তোমাদেরকে আমি। সেটা হচ্ছে, এটা তো গেলে অ্যাসিনক্রোনাস, তাই না? আরেকটা আছে সিনক্রোনাস। সিনক্রোনাসের ক্ষেত্রে এটা সাইডে লিখে দিই। আহ সিনক্রোনাস সিনক্রোনাসের ক্ষেত্রে এই দক্ষতার পরিমাণটা হচ্ছে 95.23%। একটু কষ্ট করে নোট করে রাখো, বা আমি তো পিডিএফ তোমাদেরকে পাঠাবো এটা। তো এখানে জাস্ট এটা লিখে রাখলাম যে অ্যাসিনক্রোনাসে হচ্ছে 72.73%, আর সিনক্রোনাসে হচ্ছে 95.23%। এইটুকুই আছে, এর বেশি আর দরকার নেই। এরপরের প্রশ্ন, সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের ব্যবহার কোনটি? সিমপ্লেক্স মানে কি জানা ছিল? সিমপ্লেক্স মানে ছিল ওয়ান ওয়ে, রেডিও স্টেশন, টেলিভিশন স্টেশন, এগুলা। কারণ টেলিভিশন স্টেশন থেকেই খালি পাঠাবে, রিসিভার থেকে তো টেলিভিশন স্টেশনের কাছে আসবে না, তাই না? সেখানে আমরা মাথায় রাখবো সিমপ্লেক্স এক্সাম্পল এখানে কি হবে? রেডিও স্টেশন অথবা রেডিও অথবা টেলিভিশন আসতে পারে। আর ওয়াকি টকি এটা কি ছিল? হাফ ডুপ্লেক্স, তাই না? একজন কথা বলবে, একজন শুনবে, অন্যজন কথা বলবে, তখন এই শুনবে। ফ্যাক্স ছিল এটা। ফ্যাক্সও আসলে হচ্ছে হাফ ডুপ্লেক্স। মোবাইল ফোন হচ্ছে ফুল ডুপ্লেক্স, তাই না? আশা করি মনে আছে। কিবোর্ড থেকে সিপিইউ তে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশন বৈশিষ্ট্য হলো। এখন একটু মনে করে দেখো, আমি একটু আগে কিন্তু এটা নিয়ে কথা তুলছিলাম যে কিবোর্ড থেকে যখন আমরা সিপিইউ তে ডাটা পাঠাই, অর্থাৎ আমি যখন টাইপ করি, তখন আসলে কোন পদ্ধতি ব্যবহার করে থাকি? সেটা আমরা ব্যবহার করে থাকি অ্যাসিনক্রোনাস। কিবোর্ড থেকে সিপিইউ তে ডাটা স্থানান্তর করার যে পদ্ধতি, সেটাকে আমরা আগে থেকেই মাথায় রাখলাম। দিস ইজ এসিনক্রোনাস। এসিনক্রোনাস। সো এখানে বসে বৈশিষ্ট্য কোনটা? ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়, তা তো না। আমরা কি কি দেখছিলাম একটু আগে? এই যে অ্যাসিনক্রোনাসে যখন আমি টাইপ করে দেখাইছিলাম, তখন কি দেখছিলাম? কারেক্টার বাই কারেক্টার ডাটা স্থানান্তরিত হয়। তো যে কোন তার মানে এটা বৈশিষ্ট্য না। 1 নম্বরটা বৈশিষ্ট্য না। যে কোনো সময় ডাটা ডাটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে, এটা তো সত্য কথা। আর আমি টি লিখলাম এখন, আর দুই দুই ঘন্টা পরে লিখলাম এইচ, তাতে তো কোনো সমস্যা নাই। তো এটা কিন্তু একটা অ্যাকসেপ্টেড বৈশিষ্ট্য। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। আমি কিন্তু কথা প্রসঙ্গে একবার ডাক দিয়েছিলাম না, যে র্যাম, ক্যাশ, সিপিইউ, মেমোরি এগুলো ইউজ হয় না অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে। এখানে এই কথাই বলছে। তো দেখো, এক তো হবে না, আনসার কি হবে? 2 আর 3 আনসার হবে। এটা এক হবে না বুঝতে পারলে কিন্তু দাগাইতে পারার কথা, কারণ এক হবে না এরকম অপশন কিন্তু মাত্র একটাই আছে। বাকিটাতে কিন্তু একটা করে এক আছে, তো এক আছে মানে ওটা অপশন হবে না। সো আনসার হচ্ছে গো। তারপরেও ওভারঅল বৈশিষ্ট্য জানা দরকার, কারণ সিকিউতে তো এগুলা পরীক্ষায় চলে আসতে পারে বৈশিষ্ট্য হিসেবে। অবশ্যই প্রত্যেকটা টপিক ওয়াইজ যে এমসিকিউ গুলা রাখা আছে, সেগুলার আগেই কিন্তু ওই টপিকটা রাখা আছে। তো তুমি টপিকটা পড়ে সেটা অনেকটা তোমাদেরকে ইংলিশের
কম্প্রিহেনশন টাইপের মতো বানিয়ে দিছি আমি, যে আমার এখানে একটা প্যারা আছে দেওয়া অথবা একটা কম্প্রিহেনশন দেওয়া আছে, তুমি এটা পড়বা, এটার উপর ভিত্তি করে এখানে এমসিকিউ আছে। দুই একটা জায়গায় এক্সেপশনালি পরের টপিক আগে চলে আসছে, বাট ম্যাক্সিমাম টপিক এখানে এইভাবে সাজানো আছে যে তুমি কম্প্রিহেনশনটা পড়ে আসবা, তারপর এখানে এমসিকিউ থাকবে, তাতে করে তোমার শিখাও হয়ে যাবে, আবার সিকিউর জন্য প্র্যাকটিস হয়ে যাবে, কি কি আছে না আছে সেটাও দেখে ফেলতে পারবে। ঠিক আছে, এখানে তোমার কাছে মানে পসিবিলিটি অনেক ভালো, তুমি ভালো শিখতে পারবে আর কি এখান থেকে। আচ্ছা, পরেরটাতে আসো। এটা গেল কোন টপিক? এটা গেল ডাটা ট্রান্সমিশন মেথড। ওকে, আমরা এখন চলে যাবো যে টপিকে, সেটার নাম হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সফার, ওই যে হাফ মোড, হাফ হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এসব কথাবার্তা। তো দেখো, সিমপ্লেক্স নিয়ে কথাবার্তা কিন্তু আগের বার হয়ে গেছে, তো একটু এদিক সেদিক হয়েছে, ওটা আসলে বড় কোনো ইস্যু না। তো প্রথম প্রশ্ন, কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডাটা সঞ্চালনের মোড কোনটা? ডেফিনেটলি দিস ইজ সিমপ্লেক্স, তাই না? কারণ কিবোর্ড থেকেই কম্পিউটারে যায়, কম্পিউটার থেকে কিবোর্ডে আসে না। দিস ইজ ডেফিনেটলি সিমপ্লেক্স। সো এটা হচ্ছে অপশন নাম্বার এ। এটা হচ্ছে যশোর বোর্ড 2024-এর প্রশ্ন। পরের প্রশ্ন, রেডিও এবং টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশনের মধ্যে পড়ে? কোন ধরনের কমিউনিকেশন? এটা কিন্তু আরেক আরেক কিসিমের প্রশ্ন। এটা কি ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট আর ব্রডকাস্ট? আমরা সবাই শব্দটা জানি, আমরা জীবনে একটা শব্দই শুনছি, টেলিভিশন রেডিওর সাথে কি হয়? ব্রডকাস্ট করা হয়। So আমরা মাথায় রাখবো, দিস ইজ ব্রডকাস্ট। এই যে আমি দাগের এগুলা ঢেকে রাখছিলাম আর কি, খুলে দিলাম এটা। এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন কি? চেটিং ও গ্রুপ এসএমএস এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটা? চেটিং এবং গ্রুপ এসএমএস ডেফিনেটলি এটা ব্রডকাস্ট না। আমি মেসেজ দিলাম, দুনিয়ার সবার কাছে চলে যাবে, ব্যাপারটা এরকম না। আমি যে গ্রুপে আছি, আমি সেই গ্রুপে তো হিসাব করবো, তাই না? ব্রডকাস্ট তো ডেফিনেটলি না। সিমপ্লেক্স কি না? সিমপ্লেক্স না, আমি পাঠাবো মেসেজ, অন্যজনে তো মেসেজ পাঠাতে পারে। ইউনিকাস্ট কি না? একজনই যে সবার কাছে একজন ইউনিকাস্ট কি ছিল? ইউনিকাস্ট ছিল একজন সবার কাছে মেসেজ পাঠাবে, তাই না? এই যে সরি, একজন একজনের কাছে মেসেজ পাঠাবে। একটু দেখাই দিই আমি তোমাদেরকে, এই যে চারটা এখানে আছে, এই যে দেখো। ইউনিকাস্ট, ইউনিকাস্ট একজন একজনের কাছে পাঠাচ্ছে, বাকি কাউকে পাঠাচ্ছে না। ব্রডকাস্ট একজন সবার কাছে পাঠাচ্ছে। আর মাল্টিকাস্ট হচ্ছে একজন একাধিক জনের কাছে পাঠাচ্ছে, বাট শর্ত সাপেক্ষে। এখানে কিন্তু বোথ ওয়ে আছে, এখানে দেখাচ্ছে ওয়ান ওয়ে, বাট এটা বোথ ওয়ে পসিবল। সো এখানে দেখো, এখানে কি বলছে? ইউনিকাস্ট এই ব্যবস্থায় একটি প্রেরকের কাছ থেকে শুধু একটি গ্রাহকই ডাটা গ্রহণ করতে পারে। ইউনিকাস্ট মোড সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, মানে এখানে ওয়ান ওয়ে, বোথ ওয়ে, সবই পসিবল। সো পেজার, ফ্যাক্স, মোবাইল টেলিফোন, খেলনা, ওয়াকিটকি, সিঙ্গেল এসএমএস ইত্যাদি ইউনিকাস্ট মোডের উদাহরণ। এখন এগুলা মুখস্থ করার দায়িত্ব তো অবশ্যই তোমার। কিছু আছে তুমি রিলেট করতে পারো, কিছু আছে তুমি রিলেট করতে পারো না, কারণ তুমি জিনিসগুলো চেনোই না। যেমন ধরো, তুমি তো পেজার মেশিন চেনো না, তাই না? সো ইউনিকাস্টের এক্সাম্পল কারা? এই যে এরা হচ্ছে এক্সাম্পল, মুখস্থ করবা, যে যেভাবেই পারো মুখস্থ করো, পরীক্ষা আসছে দাগ দিতে যেতে পারো। ওকে, এগুলাকে ইউনিকাস্ট মোডের উদাহরণ। ব্রডকাস্টে কে আছে? ব্রডকাস্ট আমরা সবাই পারি, টেলিভিশন, রেডিও, ব্রডকাস্ট। আর মাল্টিকাস্টে কি আছে দেখো? ভিডিও কনফারেন্সিং, চ্যাটিং, গ্রুপ এসএমএস ইত্যাদি। সো এই যে মাল্টিকাস্টে কি বলছে? মাল্টিকাস্ট মোড অনেকটা ব্রডকাস্ট মোডের মতো হলেও এই মোডে নেটওয়ার্কের একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলে তা শুধুমাত্র অনুমোদিত সদস্যরা গ্রহণ করতে পারে, মানে গ্রুপে যারা আছে তারা দেখতে পারবে আর কি। এটার নাম কি? এটার নাম হচ্ছে মাল্টিকাস্ট। এক্সাম্পল কি? ভিডিও কনফারেন্সিং, চ্যাটিং, গ্রুপ এসএমএস ইত্যাদি। সো আমরা আশা করি বুঝতে পারলাম এখানে কোনটা দাগাইতে হবে। সেটা হচ্ছে এই যেটা, সেটা হচ্ছে, আমি তো কথার প্রসঙ্গে এটা এমনি দাগাইছিলাম, এটা আসলে হবে কি? মাল্টিকাস্ট। এটা হচ্ছে মাল্টিকাস্ট, নট ব্রডকাস্ট, নট সিমপ্লেক্স, নট ইউনিকাস্ট, এটা হচ্ছে মাল্টিকাস্ট। টেক্সট এবং ছবি পাঠাতে প্রযুক্তি কোনটা ব্যবহৃত হয়? টেক্সট এবং ছবি পাঠাতে, টেক্সট পাঠাবো, ছবি পাঠাবো, কোনটা ব্যবহার করবে? ফ্যাক্স, এসএমএস, এমএমএস, টেলিগ্রাফ, কোনটা ব্যবহার করবো বলো তো? এটা হচ্ছে এমএমএস। ঠিক আছে, এমএমএস এর মিনিংটা আমি তোমাদেরকে এখানে দেয়া আছে কিনা দেখে নিই একটু। এখানে ডিরেক্ট বলে নাই, বাট এই তো, আমি তোমাদেরকে দেখাই দিই। এমএমএস মানে হচ্ছে মাল্টিমিডিয়া এন্ড মিডিয়া, না কি জানি ছিল এমএমএস মিনিং, ফুল ফর্ম। এই যে মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস, এই হচ্ছে এমএমএস এর মিনিং। জাস্ট জেনে রাখলা, আমিও ভুলে গেছিলাম পুরোটা, মনে করে নিলাম। মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস, আচ্ছা ঠিক আছে। তো মাল্টিমিডিয়ার মধ্যে কিন্তু ওই ছবিটা আসে। সো টেক্সট, ছবি, ওটা ভিডিও হতে পারে, ওটাকে, এটার প্রযুক্তি কোনটা? এটাকে বলা হয় এমএমএস। আচ্ছা, গেল এটা। তারপরে আসো, সিঙ্গেল এসএমএস এর মোড কোনটা? একটু আগে কিন্তু এগুলো পড়ে আসছে। সিঙ্গেল এসএমএস আবার আমরা বেক করি, দেখি কি আছে ওখানে। এটা খেয়াল করো, এই যে দেখো, এই যে দেখো, সিঙ্গেল এসএমএস, দেখছো? সিঙ্গেল এসএমএস এ কার মধ্যে আছে? এটা আসলে হচ্ছে ইউনিকাস্ট। তো খেয়াল করো, সিঙ্গেল এসএমএস যদি বলে সেটা হচ্ছে ইউনিকাস্ট, আর এমনি যদি তোমারে গ্রুপ এসএমএস বলে, গ্রুপ এসএমএস বলে, সেটা কিন্তু আবার মাল্টিকাস্ট। সো এখানে কিন্তু পার্থক্য আছে। গ্রুপ এসএমএস হচ্ছে মাল্টিকাস্ট, আর সিঙ্গেল এসএমএস হচ্ছে ইউনিকাস্ট। সো আমাদের এখানে কি বলছে? সিঙ্গেল এসএমএস। এটা কোন ক্যাটাগরিতে পড়বে? এটা পড়বে হচ্ছে
ইউনিকাস্টের মধ্যে, এই যে ইউনিকাস্টের মধ্যে পড়বে এটা। ওকে, গ্রুপ এসএমএস এ যে কথা প্রসঙ্গে চলেই আসছে, এটাও বরিশাল বোর্ড 2023, সিলেট বোর্ড 2017 আসছে। গ্রুপ এসএমএস এ কোনটার মধ্যে পড়বে? এটা পড়বে আসলে এই যে মাল্টিকাস্টের মধ্যে। আশা করি বুঝাতে পারতেছি। কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে? খুবই সহজ কথা, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, দুই দিকেই একই সাথে যেতে পারে ডাটা। টেলিভিশনের ডাটা ট্রান্সমিশন হচ্ছে কোনটা? টেলিভিশনের মোড হচ্ছে অবশ্যই টেলিভিশনের ডাটা হচ্ছে সিমপ্লেক্স, কারণ টেলিভিশন ওয়ান ওয়ে দিচ্ছে, আদার ওয়ে আসতেছে না, এবং এটাকে এট দ্য সেম টাইম ব্রডকাস্টও বলা হয়, কারণ একসাথে অনেকের কাছে পাঠাচ্ছে। তো 1 আর 3 হবে আনসার, মাল্টিকাস্ট অবশ্যই না। আমরা বলবো এখানে 1 আর 2, 1 আর 3, সরি 1 আর 3 হচ্ছে অপশন খ। একবার ডাবল চেক করে নেই। এক আর হ্যাঁ ঠিক আছে, 1 আর 3 ব্রডকাস্ট এবং সিমপ্লেক্স, মাল্টিকাস্ট তো অবশ্যই না। আহ কারণ টেলিভিশন যখন ব্রডকাস্ট করে তখন সবার কাছে এটা পৌঁছে, যতগুলো টেলিভিশন রিসিভার আছে, যতগুলো বাসায় টিভি আছে, তো সবাই এটা দেখতে পাবে। ওকে, আচ্ছা, তারপরেরটা। নিচের চিত্রের আলোকে 26 ও 27 নাম্বার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? উদ্দীপকের ট্রান্সমিশন মোড কোনটা? এই যে একজন সবাইকে পাঠাচ্ছেন, এটার নাম কি? ব্রডকাস্ট। এই যে দেখো, এটা হচ্ছে ব্রডকাস্ট, অপশন নাম্বার গ। আচ্ছা, উদ্দীপকটি টপোলজি হিসেবে কাজ করবে যখন, এটা টপোলজি হয়ে যায়, ওই যে আমরা বলছি না নেটওয়ার্ক টপোলজি, শেষের দিকে সেটা আছে এখানে। So, আমি যদি এ কে হাফ বানিয়ে দিই, তাহলে কিন্তু বি সি ডি এর মধ্যে একটা কানেকশনের ব্যাপার স্যাপার চলে আসে, এবং নোটগুলো আন্তঃসংযোগ। আমি যদি বি সি ডি এর মধ্যে একটা কানেকশন রেখে দিই, তাহলে হাবের মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। সো এ কে হাফ বিবেচনা করা হলে আর নোটগুলো আন্তঃসংযোগ করলে 1 আর 2 হচ্ছে আনসার। অপশন হবে অপশন নাম্বার এ, যেটা এখানে ঠিক আছে কিনা, হ্যাঁ অপশন নাম্বার ক। তারপরের টপিকে আসুন। তারপরের টপিক হচ্ছে আমাদের মিডিয়াম নিয়ে কথাবার্তা, মাধ্যম নিয়ে কথাবার্তা। আহ এখানে কিছু কথা আছে, আগের পাতাকে শেষ করে আসছি, আগের পাতা শেষ করে আসছি। টোটাল কয়টা ছিল? এখানে ছিল 27 পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। এরপরে হচ্ছে 28 থেকে শুরু, ঠিক আছে। তো খেয়াল করো এখানে কি বলছে, নিচের কোনটি নন মেটালিক কেবল? সো টুইস্টেড পেয়ার কেবল তো তোমরা পড়ছো, তামার তার থাকে, তামার বা কপারের তার থাকে। কোএক্সিয়াল কেবলের একটা তামার তার থাকে মাঝখানে। টেলিফোন কেবলটা তো অবশ্য নন মেটালিক না। আর টেলিফোন কেবল নিয়ে কথা আসলে আমাদের এনসিটিভির বই বলেও নাই, বাট আমরা তো এটা জানি সবাই যে ফাইবার অপটিক কেবল তো থাকে হচ্ছে প্লাস্টিক অথবা কাঁচ থাকে, তাই না? সেটা অবশ্যই নন মেটালিক। সো দিস শুড বি দ্য আনসার, অপশন নাম্বার সি, গ। 10 বেস 5 নিচের কোনটা? 10 বেস 5 এটা আসছে কই থেকে? 10 বেস 5 হচ্ছে আমাদের দুইটা ক্যাটাগরির মধ্যে, একটা হচ্ছে 10 বেস 5, এটা হচ্ছে 10 বেস 2, একটা হচ্ছে 10 বেস 5। আমি কথাটা সাইডে লিখে রাখি, দিস ইজ 10 বেস 5। এখানে কথা এটার মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন লুকানো আছে, যেটা অন্য এমসিকিউতে কাজে লাগবে। 10 বেস 5, 10 বেস 2। 10 বলতে বোঝাচ্ছে এখানে, এটা হচ্ছে ডাটা স্পিড। এটা 10 বলতে বোঝাচ্ছে 10 এমবিপিএস, 10 বলতে বোঝাচ্ছে 10 এমবিপিএস, অর্থাৎ দুইটাই 10 বেস 2 বলো অথবা 10 বেস 5 বলো, দুইটাই 10 এমবিপিএস এর তার। 5 বলতে বোঝাচ্ছে তার ম্যাক্সিমাম রেঞ্জ, মানে সে ম্যাক্সিমাম কত দূরত্ব পর্যন্ত নির্বিঘ্নে কোনো রিপিটার ছাড়া, কোনো ধরনের এমপ্লিফায়ার ছাড়া ডাটা পাঠাতে পারে। দিস মিনস 500 মিটার, এন্ড দিস মিনস 200 মিটার। যদিও বাস্তবে এটা 200-র জায়গায় এটা হয়ে যাবে 185, আর এটা 500 মিটারই আছে। এই যে 10 বেস 5, এটা হচ্ছে আমাদের থিকনেট। 10 বেস 5 হচ্ছে আমাদের থিকনেট। আর 10 বেস 2 তাহলে কি হবে? থিন নেট। 10 বেস 2 হচ্ছে, 10 বেস 2 হচ্ছে থিন নেট, আর 10 বেস 5 হচ্ছে থিক নেট। একটু মোটা একটু চিকন এরকম একটা ব্যাপার, পাতলা আর ভারী আর কি। তো আমরা একটু দেখি এই টপিকটা, আমরা একটু পিছন থেকে পড়ে আসি। কিছু ইনফরমেশন হয়তো এক্সট্রা আমরা পাবো এখান থেকে, খেয়াল করবা। এই যে খেয়াল করো, কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের মধ্যে দুইটা ক্যাটাগরি রাখছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে থিন নেট, একটা হচ্ছে থিক নেট। দেখো থিন নেটে কি বলছে, 10 বেস 2 না থিন নেটটা, মানে কি বলছে দেখো, এই যে বলছে যে এই যে আহ, প্রতি সেকেন্ডে 10 মেগাবাইট, এটার মানে কি 10 এমবিপিএস না? প্রতি সেকেন্ডে 10 মেগাবাইট মানে কিন্তু 10 এমবিপিএস। আর এই যে তার সর্বোচ্চ এমপ্লিফিকেশন ছাড়া সর্বোচ্চ কতটুকু পাঠাতে পারে? 185 মিটার। সো দ্যাট ইজ রাফলি অ্যারাউন্ড 200। সো এই টুটা আসলে 200 বোঝাচ্ছে। প্রত্যেক এখানে থাকা সংখ্যাটার সাথে 100 গুণ করলে যা আসবে তা হচ্ছে তার ম্যাক্সিমাম রেঞ্জ। আবার ঠিক দেখো খেয়াল করে 10 বেস 5, এই যে আবার দেখো এখানে বলছে কি প্রতি সেকেন্ডে 10 মেগাবাইট মানে কি এটার স্পিড হচ্ছে 10 এমবিপিএস। এখানে বলছে কি সর্বোচ্চ 500 মিটার, এই যে 5 আসছে কই থেকে? এই যে 5 থেকে 500 আসছে। ঠিক আছে, তো আশা করি মনে থাকবে। কোএক্সিয়াল কেবলের ক্যাটাগরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে থিকনেট, একটা হচ্ছে থিকনেট। থিকনেট হচ্ছে চিকন, 10 বেস 2। থিকনেট হচ্ছে মোটা, 10 বেস 5। তো চিকনের জন্য 2, মোটার জন্য 5, এই ব্যাপারটা মনে রাখতে পারো। আর এখানে ইনফরমেশন কিন্তু অনেক আছে। 10 বোঝাচ্ছে 10 এমবিপিএস, 2 বোঝাচ্ছে 185, মনে রাখবো 200 থাকে ছোট ছোট। আর এখানে 10 বোঝাচ্ছে 10 এমবিপিএস, 5 বোঝাচ্ছে 500 মিটার, এক্স্যাক্টলি 500 বোঝাচ্ছে এখানে। ওকে, তো আশা করি জিনিসটা ধরতে পারছো এবং মনে থাকবে। তারগুলো পেঁচানো এবং জোড়া জোড়া। তো জোড়া জোড়া পেঁচানো দেখেই তো বুঝতে পারতেছি আমরা, পেঁচানো মানে তো টুইস্টেড, টুইস্টেড পেয়ার কেবল। বাট জোড়া জোড়া ব্যাপারটা আমাদের একটু পরে কাজে লাগবে, একটু আমি আগে থেকেই বলে রাখি। টুইস্টেড পেয়ার কেবলে টোটাল 4 জোড়া তার থাকে। একটা হচ্ছে
লাল কালার, একটা হচ্ছে কমলা কালার থাকে, একটা হচ্ছে নীল কালার থাকে, একটা হচ্ছে সবুজ কালার থাকে, একটা হচ্ছে বাদামি কালার থাকে। প্রত্যেক জোড়া বলছে না, তো প্রত্যেক ইউনিক কালারের সাথে একটা করে কমন কালার থাকে, সেটা হচ্ছে সাদা। ঠিক আছে, ধরো আমি বললাম মনে করো আহ কমলার সাথে একটা সাদা, সাদাকে একটু একটু গ্রে করে দেখে, কমলার সাথে সাদা পেঁচানো থাকবে। আবার একটা থাকবে সবুজ, সবুজের সাথেও একটা সাদা পেঁচানো থাকবে। একটা থাকবে নীল, নীলের সাথেও একটা সাদা পেঁচানো থাকবে। একটা হচ্ছে এই যে লাল সবুজ, সরি কমলা সবুজ নীল, আর একটা ছিল বাদামি। হ্যাঁ বাদামি, বাদামি কালার এখানে নাই, বাদামির সাথে সাদা থাকবে। কমন কালার হিসেবে কে থাকবে? সাদা। এখানে পরের প্রশ্ন এটাই করছে, টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং নিচের কোনটা? তো সাধারণ রং কোনটা? আমরা মাত্র বললাম সাদা, এই যে সাদা। দেখাই, এই যে দেখো, ওইটা, এটা কি কাটা যাচ্ছে না? আচ্ছা, না কাটা গেলে নাই। কমন রং কোনটা? সাদা। এরপরের প্রশ্ন কি, ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে কমিউনিকেশনের মাধ্যম। টুইস্টেড পেয়ার কেবল কিন্তু একটা মাধ্যম, আমরা এটাকে ব্যবহার করে থাকি, ডাটা পাঠাই। রেডিও ওয়েভ হচ্ছে একটা মাধ্যম, যেটা আমরা ওয়্যারলেসে গিয়ে পড়বো। এই যে অপশন চলে আসছে এখন, অপশন ঠিক আছে। রেডিও ওয়েভ। মডেম কিন্তু কোনো ডাটা কমিউনিকেশন মাধ্যম না, মডেম হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস, এটা ডিভাইস, এটা কিন্তু কোনো মাধ্যম না। সো টুইস্টেড পেয়ার কেবল ইজ এ মিডিয়া, রেডিও ওয়েভ একটা মিডিয়া, একটা হচ্ছে ওয়্যার্ড মিডিয়া, একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়া। সো এক আর দুই হবে আনসার, এটা হবে ক। ঠিক আছে। আচ্ছা, 9 মিনিট পরে ক্লাসটা চলে যাবে, আবার ঢুকবো, তোমরা আরেকবার জয়েন করো। 32 নম্বর প্রশ্ন গেল, প্রশ্ন টোটাল 80টা, আর 50টা বাকি আছে, বেশি না, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। গেল এগুলা, আশা করি সবার ক্লিয়ার একটু কথাবার্তা। আহ এরপর এখানে আসে, এখানে প্রথম প্রশ্ন করছে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত। একটু প্রশ্নগুলো আমরা গো থ্রু করি। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? পিকোনেটের কোনটির সাথে সম্পর্কিত? ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কি? ব্লুটুথের স্ট্যান্ডার্ড কি? নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড? দেখছো স্ট্যান্ডার্ড নিয়ে অনেকগুলো প্রশ্ন করছে। হটস্পট কি? বিল্ডিং, পাহাড়, পর্বত সমূহ, পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে কোনটা? সাধারণ মোবাইল কমিউনিকেশন হলো কোনটা? এসব কথাবার্তা। সো এখন এগুলা আমরা খুঁজবো কোথায়? এগুলো আমরা খুঁজবো আমাদের এখানে। এই যে দেখো, এখানে লিস্ট টেবিল করে দেয়া আছে। দেয়ার ইজ অলরেডি এ টেবিল, যেখানে কোনটা স্ট্যান্ডার্ড কত আমাকে বলা আছে। দেখো, ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত? এই যে স্ট্যান্ডার্ড IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে এটা 802.15। ওয়াইফাই স্ট্যান্ডার্ড কত? 802.11। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? 802.16। তো সবগুলাতেই 802 আছে, জাস্ট শেষের দশমিকের পরের পার্টটা মনে রাখতে হবে। ব্লুটুথের জন্য হচ্ছে 15 বা 15, ওয়াইফাইয়ের জন্য হচ্ছে 11, আর ওয়াইম্যাক্স এর জন্য হচ্ছে 16। এখন তোমার যদি এটা মনে থাকে তুমি এটা দাগাবা। আর তারপর দেখো ফ্রিকোয়েন্সি বলা আছে প্রত্যেকটা গিগাহার্টজে। ব্লুটুথের হচ্ছে 2.45 গিগাহার্টজ, ব্লুটুথের হচ্ছে 2.45 গিগাহার্টজ, ওয়াইফাই হচ্ছে 2.4 থেকে 5 গিগাহার্টজ, আর ওয়াইম্যাক্স হচ্ছে 2.66 গিগাহার্টজ। এখানে তোমাকে প্রশ্ন কি করছে, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? মাত্র পড়ে আসছে 2.45 গিগাহার্টজ। এই দেখো, এখানে এখানে কিন্তু তোমাকে কোনো কনফিউশন রাখে না, এজ লং এজ ইউ রিমেম্বার যে দ্যাট ওয়াজ গিগাহার্টজ। তোমাকে কিন্তু 2.45 এর ছাড়া কিছু দেয় নাই, সবগুলোতে 2.45 দিছে। তোমার জাস্ট মনে রাখার দায়িত্ব ছিল এটা গিগাহার্টজ কিনা। সো গিগাহার্টজ যদি মনে রাখতে পারো, আনসার হবে কি? অপশন নাম্বার 3। এই যে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের আনসার। আশা করি বোঝা গেছে। তারপরে প্রশ্ন, ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? হোয়াট ইজ দ্য আদার নেম অফ ব্লুটুথ? এটা হচ্ছে পিকোনেট, এটাকে পিকোনেট বলা হয়ে থাকে। সো এটা যদি খোঁজো, এটা এখানে দেয়া আছে, খেয়াল করবে একটু। আমরা ব্লুটুথে যাই, এই যে আমরা ব্লুটুথে আসলাম, দেখো এখানে সুন্দর মতো বলা আছে। আহ কোথায় যেন বলা আছে, এই যে এখানে বলা আছে। এই যে ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়ে থাকে, ব্লুটুথ নেটওয়ার্কে পিকোনেট বলা হয়ে থাকে। আর একটা কথা এখানে বলা আছে, এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ব্লুটুথ দিয়ে আমরা যে কানেক্ট করি সেটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, খুব কাছাকাছি জায়গার মধ্যে থাকে। সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমরা সবাই জানি এটা, আমরা ব্লুটুথ দিয়ে যখন কানেক্ট করি খুব কম জায়গার মধ্যে কিন্তু আমাদের থাকতে হয়। সেটা হচ্ছে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক অথবা প্যান। আর কত ফ্রিকোয়েন্সি সেটা আমরা একটু আগে পড়ছি, এর বেশি পড়তেছি না। এখন আমরা সোজা গিয়ে দাগাই দিই অপশনটা। দেখো এখানে কি বলছে, এই যে মাত্র পড়ে আসলাম, ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? পিকনের। রাষ্ট্রীয় কথা কুমিল্লা বোর্ড 2024। তারপরে বলছে পিকনের কোনটির সাথে সংশ্লিষ্ট? সো বরিশাল বোর্ড 2023 আসছে, ব্লুটুথের সাথে সংশ্লিষ্ট। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কোনটা? 802.সামথিং, 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 802.সামথিং। তার মানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে তোমার দশমিকের পরেরটা জিনিসটা মনে রাখা। তো প্রথমটা কে ছিল? প্রথমটা ছিল ব্লুটুথ, তারপরে ছিল কি? ওয়াইফাই, তারপর ছিল ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স ছিল সব থেকে বড়। তো প্রথমটা ছিল 802.11। দেখো তো মনে আছে কিনা? সরি, আমি নিজেই ভুল করে ফেলছি। ব্লুটুথের হচ্ছে 802.15, ব্লুটুথের হচ্ছে 802.15। ওয়াইফাই হচ্ছে 802.11, ওয়াইম্যাক্স এর হচ্ছে 802.16। তাহলে আমরা বলবো এখানে কি বলছে, ওয়াইম্যাক্স 802.16, অপশন নাম্বার ডি। ভেরি গুড, মনে রাখাটা জরুরি, যেহেতু আমারও মনে থাকে না অবশ্য। আচ্ছা, গেল এটা। তারপরে আসো এখানে, কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড? সো আবার সেম প্রশ্ন, 802.15 ছিল না? 802. দেখো ব্লুটুথেরটা কি? 802.15। তো দেখো এই টেবিলটা কিন্তু তোমার দরকারি একটা টেবিল। 802.15 আমরা সুন্দর মতো, 15 নাই, হোয়াট, ও এটা তো সরি, এখানে
গ। তারপরটা কোনটি ওয়াইফাই, মানে সবই চলে আসছে, ওয়াইম্যাক্স চলে আসছে, ব্লুটুথে চলে আসছে, ওয়াইফাই চলে আসছে। ওয়াইফাইটা কি ছিল? 802 সম্ভবত 11 ছিল। এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার খ। এটা হচ্ছে গ, ঠিক আছে, এটা হচ্ছে ঘ, ঠিক আছে, শিওর। ওকে, হটস্পট কি? বিশেষ নিরাপত্তার ব্যবস্থা, তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা, তারবিহীন। এই তো আমরা সবাই জানি, আমরা সবাই হটস্পট চালাই অনেকেই অনেক সময়, তো আমরা অনেকের কাছে রিকোয়েস্ট করি এমবি না থাকলে হটস্পট দেওয়ার জন্য। তো তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, এটা হচ্ছে অপশন নাম্বার সি। তারপরের প্রশ্ন, বিল্ডিং, পাহাড়, পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে কোনটা? রেডিও ওয়েভ অবশ্যই পারে, টেরেস্ট্রিয়াল ওয়েভ পারে না, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ পারে না, স্যাটেলাইট মাইক্রোওয়েভ পারে। সো এখানে হচ্ছে এক আর তিন, এক আর তিন হচ্ছে আনসার, অপশন নাম্বার সি। সাধারণ সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, ট্রু। শুধুমাত্র কথা বলার ব্যবস্থা না, তো শুধুমাত্র কথা বলার জন্য তো মোবাইল আমরা ইউজ করি না। ফুল ডুপ্লেক্স, অবশ্যই ফুল ডুপ্লেক্স, তার আনসার হচ্ছে এক আর দুই। এখানে যদি শুধুমাত্র শুধুমাত্র না বলে শুধুমাত্র বলতে, মানে জাস্ট বলতো কথা বলার ব্যবস্থা, তাহলে আমরা দাগাইতাম, বাট শুধুমাত্র বলে এখানে এটাকে এক্সক্লুসিভ করে ফেলছে যে মোবাইল দিয়ে আমরা খালি কথা বলি। মোবাইল দিয়ে আমরা কথা বলা ছাড়া দুনিয়ার সবকিছু করতে পারি, ঠিক আছে, কথা বলার পাশাপাশি। তো অবশ্যই এটা অপশন হবে না, আনসার হবে এক আর তিন। এক আর তিন, অপশন হচ্ছে খ। কোনটা? হ্যাঁ, ঠিক আছে, অপশন খ। তাহলে এই টপিক আমাদের ডান, এই টপিক আমাদের ডান। আমরা চলে যাবো এখন পরের টপিকে, দ্যাট ইজ মোবাইল যোগাযোগ। প্রথম প্রশ্ন, কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়? মোস্ট প্রবাবলি তৃতীয় প্রজন্ম, নাকি না চতুর্থ প্রজন্ম হবে? ও না, পঞ্চম প্রজন্ম। আচ্ছা, না 4K তো আসছেই নতুন, ঠিক আছে, পঞ্চম প্রজন্মই হবে, ভেরি গুড। ভুল করে ফেললাম, কিন্তু দেখো তোমাকে কিন্তু এখানে মোবাইলের যে জেনারেশন, সেই জেনারেশন ওয়াইজ মোবাইলের বৈশিষ্ট্যগুলো বলা আছে। আমরা যদি পঞ্চম প্রজন্মে আসি, পঞ্চম প্রজন্মে যদি আসি, যেখানে যার বই থেকে নিয়েছিলাম সে দাগাই রাখছে এটা 4K টিভি উপভোগ করা যায়। সো এখানে কিন্তু বলা আছে, তোমার জাস্ট একটু দেখে দেখে এগুলো পড়তে হবে, ঠিক আছে, কোনটা দ্বারা কি করা যায় সেটা কিন্তু এখানে বলা আছে। তারপরে দেখো, জেনারেশন কিন্তু পাঁচটা, 1 2 3 4 5, 1G 2G 3G 4G 5G, এগুলা নিয়ে কথা। আর সামনে আরো প্রশ্ন পাবা, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে, মানে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক কোন প্রজন্ম থেকে ব্যবহার করা শুরু হয়? সো আমরা একটু পিছনে ব্যাক করি। এই যে ওয়ান জেনারেশনে বা ফার্স্ট জেনারেশনে কি ছিল একটু খেয়াল করবা। ফার্স্ট জেনারেশনে অ্যানালগ সিস্টেমে কাজ হইতো। ফার্স্ট জেনারেশনটা ছিল অ্যানালগ সিস্টেম, তাই তো? দেখো এখানে কি বলছে, অ্যানালগ ট্রান্সমিশনের পরিবর্তে ডিজিটাল ট্রান্সমিশনের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মোবাইল, মানে এখানে হচ্ছে এটা একটা সিগনেচার তার, যে কিসের ভিত্তিতে আমি বলছিলাম দিস ইজ নাও সেকেন্ড জেনারেশন, এই ভিত্তিতে যে আমরা বলছি অ্যানালগের জায়গায় আমরা ডিজিটাল ইউজ করতেছি, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড সেকেন্ড জেনারেশন মোবাইল, ঠিক আছে। তারপরেরটাতে আসো, থার্ড জেনারেশনকে কেন থার্ড জেনারেশন বলতেছি, কারণ এখানে প্রযুক্তিগত পার্থক্যটা কি, সার্কিট সুইচিং ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে আমরা এখন প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশন ইউজ করা শুরু করছি। এটা হচ্ছে তৃতীয় প্রজন্মকে তৃতীয় প্রজন্ম বলার কারণ। চতুর্থ প্রজন্মে কি হয়েছে খেয়াল করবা, চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলো সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক, এই যে কথাটা চলে আসছে এখন। তো চতুর্থ প্রজন্মকে চতুর্থ প্রজন্ম আমরা বলতেছি বা এটাকে আলাদা একটা জেনারেশন বলতেছি কিসের ভিত্তিতে? মেইন রিজন হচ্ছে এটা, এটা সিগনেচার হচ্ছে এটা। এখান থেকেই প্রাথমিক মূলত ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার শুরু, ল্যান্ড ওয়াইন এইসব শুরু হয়েছে ফোর্থ জেনারেশন থেকে। সো আমরা এটা দাগাই দিতে পারি এখন। পঞ্চম প্রজন্মে কেন পঞ্চম প্রজন্ম হয়েছে? আহ এই যে 5G বা পঞ্চম প্রজন্ম মোবাইল ফোন নেটওয়ার্ক সিস্টেম, মোবাইল ফোনের মধ্যে অর্থনৈতিক আচ্ছা এইসব এইসব কথাবার্তা বললাম। আচ্ছা আচ্ছা, এখানে আর বিশেষ কিছু বলে নাই। আহ না, এখানে আর তেমন বিশেষ কিছু বলা হয় নাই। তো আমরা দাগাই দিই এটা, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন প্রজন্ম হতে? চতুর্থ প্রজন্ম থেকে। এবং দেখো এখানে প্রশ্নগুলোর কাছে বোর্ডে আসছে, একের অধিকবার আসছে, চট্টগ্রাম বোর্ড 2024, সিলেট বোর্ড 2023। কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? ভিডিও কল শুরু হচ্ছে মূলত তৃতীয় প্রজন্ম থেকে। আমি আশা করি ঠিক আছে, হ্যাঁ, তৃতীয় প্রজন্ম থেকে ভিডিও কল শুরু হয়েছে। এবং এবং তোমরা খেয়াল করবা, তৃতীয় প্রজন্মের মোবাইলের চেহারাটা একবার দেখে নাও, এই যে তৃতীয় প্রজন্ম। সো আশা করি চিন্তাছে, এগুলো কিন্তু আমাদের পরিচিত মোবাইল, ওই যে স্যামসাং এর একটা ফোন দেখা যায়, সেগুলো দিয়ে কিন্তু আমরা ভিডিও কলে কথা বলতে পারতাম। সো চেহারা মনে রাখতে পারলেও কিন্তু জিনিসটা মনে থাকবে, থার্ড প্রজন্ম থেকে বা থার্ড জেনারেশন থেকে ভিডিও কলে কথাবার্তা বলা শুরু হয়েছিল। ওকে, তারপরেরটাতে আসো, কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? সম্ভবত এটা দ্বিতীয় প্রজন্ম হবে, কারণ এমএমএস তো তৃতীয় প্রজন্মে কেউ ইউজ করতো না, দ্বিতীয় প্রজন্মই হবে। বিসমিল্লাহ বলে একটা দাগ দিয়ে দেখি। ও, ইয়েস, হয়েছে, আইডিয়া খারাপ না। ওকে, 35 নম্বর ডান, খ। তারপরেরটা, রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইল ব্যবহৃত হয়, মানে রেডিও সিগন্যাল ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয়? আম রেডিও সিগন্যাল, দেখি তো একটু পিছনে রেডিও সিগন্যাল নিয়ে কথাবার্তা আছে কিনা। রেডিও সিগন্যাল 5G তে হবে মোস্ট প্রবলেম। এই যে, এই যে দেখো, 5G নিউ রেডিও, রেডিও অ্যাক্সেস টেকনোলজি, হ্যাঁ সম্ভবত 5G।
প্রথমেই শুরু করছে 5G, এটা না, বাট আমি দেখিনি, একবার চেক করে। আহ, এটা তো আবার ডাক উঠতেছে না। এটা কি হলো? এটা জানো কত নাম্বার? 46 নাম্বার না? বের করে দিচ্ছি, দাঁড়াও। এটুকু না, রেডিও সিগন্যাল প্রথমে ইউজ করছে 2G, এখন আসছে। আমার ল্যাপটপ হ্যাং করে বসে থাকে। 2G রেডিও সিগন্যাল প্রথমে ব্যবহার করছে। হ্যাঁ, হাইটেক ব্যবহার করা শুরু, হাইটেক স্টাইলে ব্যবহার করা শুরু করছে পরে। রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহার করা শুরু হয়? 2G তে। তারপরের প্রশ্ন, 47 নম্বর। আশা করি এই সেশনে, জুমের সেশনে আমাদের শেষ হয়ে যাবে। চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য। চতুর্থ প্রজন্মে কি ছিল? ট্রান্সফার রেট অবশ্যই ভালো, 100 Mbps হবে। ইন্টারনেট অবশ্যই ইউজ করা যায়, এটা তো অবশ্যই বৈশিষ্ট্য জানার কথা। প্যাকেট সুইচিং এখানে আছে, প্যাকেট সুইচিং এখানে ছিল। প্যাকেট সুইচিং না মনে হয়। ঘ, ঠিক আছে সবগুলোই ঠিক আছে। এই যে ইন্টারনেট, প্যাকেট সুইচিং, ট্রান্সফার রেট, 100 Mbps, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য হচ্ছে এটা। আমি আরেকবার ডাবল চেক করে আসি, দেখি চতুর্থ চতুর্থ প্রজন্মে কি বলছে। বৈশিষ্ট্য তো সে দাগাই দিলাম ওদের কোথায়। এই যে এখানে বলছে সার্কিট সুইচিং। না 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 না, এখানে অপশন ভুল দাগানো আছে। এখানে বলছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলো সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং, ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে, এই যে পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার শুরু হয়। তো স্বাভাবিকভাবেই এখানে আমরা যা বললাম, এই যে এই যে প্যাকেট সুইচিং এর পরিবর্তে তো ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক শুরু করছে, তো এটা তো অবশ্যই হবে না। আনসার হবে কি? 1 আর 3। আনসার হবে 1 আর 3, অপশন খ। এটা ভুল দাগাইছে ওরা। অপশন খ হবে। অপশন খ। মাত্র পড়ে আসছে, তো দেখছো বই পড়লে কিন্তু লস নাই, লাভ আছে। বিশ্বাস করি, এগুলো পড়লে আসলে মাঝে মধ্যে বাস খেয়ে যাও, খাওয়া লাগে। আহ ওকে, আশা করি বুঝতে পারছো এটুকু। কারণ একদম ঠিক মতো লেখাই আছে, চতুর্থ প্রজন্মকে আমরা চতুর্থ প্রজন্ম বলতেছি কারণ প্যাকেট সুইচিং এর জায়গায় আমরা ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু করছিলাম, তাই তো? সো এটা ডেফিনেটলি ভুল। আনসার হচ্ছে 1 আর 3, ইন্টারনেট এবং ট্রান্সফার রেট 100 Mbps। ওকে, পরেরটাতে আসো। আম, জনাব রাজিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তার অফিসে 15 Mbps ব্রডব্যান্ড। ও নাইস, 15 Mbps। আমাদের আমাদের হাওয়াপাড়ার ব্রাঞ্চে এখন যেটা আমরা ইউজ করি, বা কাল পরশু হয়তো চলে আসবে হাওয়াপাড়াতেও ইন্টারনেট, সেটা হচ্ছে আমাদের 30 Mbps। আর রাজিন সাহেবের কোম্পানিতে 15 Mbps ইউজ হয়। এখন প্রশ্ন করবে, তোমাকে নিশ্চয়ই বুঝতে পারছো তার এটা দিয়ে সে কি করতে পারবে। উদ্দীপক অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন? তো ম্যাক্সিমাম সবই পারবে সে, তাই না? সো ভিডিও কনফারেন্সিং এইচডি তে সে করতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না। বাকি সবই তো আসলে এর থেকে কম নেট লাগে, কারণ আমি যদি ভিডিও কনফারেন্সিং করি এইচডি ছাড়া, তাহলে তো অবশ্যই আমাদের একটু কম হইলেও চলে। স্ট্রিমিং এইচডি মুভি দেখা থেকে তো আমার ভিডিও কনফারেন্সিং এইচডিটা বেশি বেশি ব্রডব্যান্ড লাগবে না, কারণ এটা তো রিয়েল টাইম হচ্ছে। সো আনসার হবে অপশন নাম্বার ঘ। কারণ আমাদের টেবিলে এত বড় এমবিপিএস কিন্তু আমরা দেখি না, ওগুলো ম্যাক্সিমাম কিন্তু 4 না কত জানি ছিল, তাই না? আমি একটু পিছনে ব্যাক করে তোমাদেরকে দেখাই ওই টেবিলটা, যেখানে ব্রডব্যান্ড নিয়ে কথাবার্তা বলা ছিল। একটু পিছনে যাই, এই যে ব্রডব্যান্ডের যে লিস্টটা, মানে ব্রডব্যান্ড বলতে ব্যান্ডউইথের লিস্টটা। দেখো ম্যাক্সিমাম আমাদের এই টেবিলের ম্যাক্সিমামই হচ্ছে 4 Mbps। তাহলে আমরা যা যা করতেছি এখানে তার জন্য এত স্পিড লাগেও না, যদি আমরা প্রপারলি কোনো ফ্লাকচুয়েশন ছাড়া 4 Mbps ও পাই, তাহলেও কিন্তু আমরা ম্যাক্সিমাম কাজ করে ফেলতে পারবো। ভিডিও কনফারেন্সিং এর জন্য লাগে এইচডি তে 4 Mbps, তাই তো? এই হচ্ছে কথা। আশা করি আমি বুঝাইতে পারছি। সো রাজিন সাহেবের কাছে ম্যাক্সিমাম ব্রডব্যান্ড আছে, যেটা দিয়ে উনি যা ইচ্ছা এই লিস্টের মধ্যে করতে পারবেন। আসো পরেরটাতে যাই। এগুলা এগুলা দেখানো হয়ে গেছে। ওকে ফাইন। আসলে এখন এখানে এগুলাকে দেখা শেষ, এগুলো দেখা শেষ। ও, অনেকটুকুই পড়ে গেছি আমরা। এগুলা শেষ। হ্যাঁ, এটাও শেষ, প্রজন্ম নিয়ে কথাবার্তা শেষ। হ্যাঁ, এখন আসো। উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহৃত হতে পারে, হ্যাঁ সে কি ব্যবহার করতে পারে? কোএক্সিয়াল কেবল ব্যবহার করতে পারে, টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করতে পারে, ফাইবার অপটিক, ও না, কোএক্সিয়াল কি ব্যবহার হয় না? ব্যবহার করা যায়, বাট এটা ভালো হবে না আর কি। ফাইবার অপটিক কেবল তো সবই তো ব্যবহার করা যায়। সবই তো ব্যবহার করা যায়, সমস্যা কোথায়? দেখি কোনটাকে বাদ দিছে। না, এখানে 2 আর 3 রাখছে, হ্যাঁ। তার মানে হচ্ছে কোএক্সিয়াল কেবল আমরা ব্যবহার করব না। ওই যে মাঝখান দিয়ে যে এরকম একটা থাকে, ওইটা এইটা আমরা ইন্টারনেট কানেকশনের জন্য ব্যবহার করব না। ব্যবহার করবো কোনটা? টুইস্টেড পেয়ার কেবল অথবা ফাইবার অপটিক কেবল। ম্যাক্সিমাম টাইম আমরা ফাইবার অপটিক কেবলই ব্যবহার করে থাকি। আনসার হচ্ছে অপশন গ, 2 আর 3। আচ্ছা, আসো পরের অংশে, আমরা পরের টপিকে চলে যাই। সেই টপিকটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং।
নিচের কোনটি ওয়্যারলেস ম্যান? ওয়্যারলেস ম্যান বলতে কি বোঝাচ্ছে, এটা শর্ট ফর্মটা দেখাই। ওয়্যারলেস ম্যান হচ্ছে এটা, ওয়্যারলেস ম্যান। ম্যান মানে কি? মেইন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ডাব্লিউ দিয়ে বোঝাচ্ছে ওয়্যারলেস। নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? ওয়্যারলেস যেহেতু মেট্রোপলিটনের মধ্যে, আম, সেটা অবশ্যই ওয়াইম্যাক্স হবে। কারণ আমি আশা করি তোমাদেরকে আমি যে গল্পটা বলছিলাম বাংলা লাইন আর কিউবি নিয়ে, আশা করি তোমাদের মনে আছে। So, আমি কিউবি ইউজ করতাম, বাংলা লাইন নিয়ে কথা বলছিলাম, এবং বলছিলাম সেটা হচ্ছে পুরো সিলেটে ছিল, ঢাকায় ছিল, চিটাগাং ছিল, সিলেটে ছিল। তো সিলেট, ঢাকা, চট্টগ্রাম এরা কিন্তু একটা শহর। তো এগুলোকে আমরা মেট্রোপলিটন বলতে পারি। ওই জায়গা থেকে তুমি মনে রাখতে পারো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা ওয়্যারলেস, আমরা তো অবশ্যই ওয়্যারলেস সিস্টেম ইউজ করতাম। এমন তো না যে কিউবির মডেমের সাথে, কিউবির একদম অফিসের সাথে আমার তার দিয়ে যোগাযোগ করা আছে, এরকম না, এটা তো ওয়্যারলেসে চলতো। সো ওয়্যারলেস ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটা হচ্ছে ওয়্যারলেসে চলবে, সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। ওকে, এটা হচ্ছে মানে ওয়্যারলেস ম্যানের উদাহরণ হচ্ছে ওয়াইম্যাক্স। ওকে, পরটাতে আসো। আম, তাহলে আমরা, আচ্ছা পরটাতে যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের লেনের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? শিক্ষা প্রতিষ্ঠানের লেনের ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে লেনের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? টুইস্টেড পেয়ার কেবল, থিকনেট, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার। একটু একটু খেয়াল করে দেখো তো, আমরা কি কোএক্সিয়াল কেবলের মধ্যেই একটা ক্যাটাগরি দেখছিলাম না, থিকনেস? তো এখানে কিন্তু এই দুইটা অপশন একে অপরকে আসলে মানে আহ, কি করে দিচ্ছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোএক্সিয়াল বললে তো থিকনেট বলার দরকার নেই, কারণ কোএক্সিয়ালের মধ্যে কিন্তু থিকনেট পড়ে। সো এখানে আনসার হবে হয় টুইস্টেড, না হয় ফাইবার অপটিক কেবল। সো আমরা তো এখন অপটিক ফাইবার ব্যবহার করে থাকি, দেখে তো অপশন কোনটা দেখাই। অপশন টুইস্টেড বলে দিচ্ছে, তো অপশন টুইস্টেড যাও। এগুলো আসলে কোনো ঠিক ঠিকানা নাই, কারণ এখন লেনের ক্ষেত্রে টুইস্টেডও ব্যবহার করে না কেউ, এখন সবাই ওই ফাইবার অপটিক কেবলই ব্যবহার করে থাকে। যাও, তাও বই অনুযায়ী যেটা দেখানো আমরা সেটাই দেখাবো। আমি বললাম টুইস্টেড। টুইস্টেড পেয়ার কেবল আমরা ব্যবহার করব শিক্ষা প্রতিষ্ঠানে লেনের ক্ষেত্রে, সাধারণত টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করব। ওকে, পরেরটা আসো। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ডাব্লিউ মেন তো ওয়াইম্যাক্স ছিল, দাগায় আসছি আমরা একটু আগে। তাহলে ওয়াইফাই হচ্ছে ডাব্লিউ লেন, ওয়্যারলেস, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আমাদের ওয়াইফাইটা। এই যে এটা হচ্ছে আমাদের অপশন, মনে রাখবো। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক একটু আগে বলে আসছি, ওয়াইম্যাক্স ছিল কোনটা? ম্যান। আর ওয়্যারলেস যেহেতু ডাব্লিউ ম্যান হবে, বাট মূলত তো সে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আনসার হবে অপশন নাম্বার সি। ওকে, এটা ডান, এটা ডান। হ্যাঁ, ওয়াইম্যাক্স, হ্যাঁ ঠিক আছে গো। আহ, ঠিক আছে, 54 নম্বরে আসো। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্কে কি বলা হয়? একটু আগে কিন্তু এটা দাগাই আসছিলাম, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সো দিস ইজ অপশন নাম্বার বি, এটা ছিল অপশন নাম্বার সি। ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে কোন নেটওয়ার্ক? এগেইন ব্যক্তিগত বলে ফেলছে না, তাহলে তো পার্সোনালি হবে। সো প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপর একটা নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, ডেফিনেটলি ইনফরমেশন শেয়ার করা। সো আমাদের আনসার হচ্ছে অপশন নাম্বার ঘ। অপশন নাম্বার ঘ হচ্ছে 1, 2, 3, এবং এগুলো কিন্তু আমরা দাগায় দাগায় ক্লাসে পড়ছি, আশা করি তোমাদের মনে আছে। এবার আবার উদ্দীপক আসছে, করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন যা 24 ঘন্টা খোলা থাকে, সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি, তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত। উদ্দীপকের নেটওয়ার্কটাকে আমরা কি বলতে পারি? ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তাই না? আর এর থেকে মানে সে যদি বিভিন্ন দেশের সাথে কানেকশন দিয়ে নেয়, তাহলে তো এখানে তো ওয়াইড থেকে তো আর বেশি কিছু না। ল্যান বলতে বোঝায় লোকাল, পি বলতে বোঝায় পার্সোনাল, মেন বলতে বোঝায় মেট্রোপলিটন। সে তো দেশের গন্ডি পার করে ফেলছে। সো দের ইজ নো আদার অপশন আদার দেন ওয়ান। WAN মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপরে প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত সেবাটি হলো রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড সেবা, পে এজ ইউ গো সেবা। তো একটু খেয়াল করো, সে যে 24 ঘন্টা খোলা থাকে, এটার নামে কিন্তু অন ডিমান্ড সেবা, তাই না? সে সব সময় পাচ্ছে এটা। রিসোর্স স্কেলেবিলিটি, এটা অবশ্যই হবে, কেন? কারণ দেখো তো, সে এখানে কি বলছে? আহ সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম, ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তাহলে কি এটা তার রিসোর্স স্কেলেবিলিটি না? তার রিসোর্স, তার হাতে রিসোর্স কম, কিন্তু সে কিন্তু আরেকজনের রিসোর্স ইউজ করতে পারতেছে। সো ক্যাপাসিটি তার নিজের কাছে যা আছে তার থেকে অনেক বেশি সে পাচ্ছে। এটাকে রিসোর্স স্কেলেবিলিটি আমরা বলতে পারি। অন ডিমান্ড সেবা অবশ্যই পাচ্ছে, কারণ 24 ঘন্টা খোলা আছে কার জন্য? অন ডিমান্ড সেবা দেওয়ার জন্যই তো, নাকি? পে এজ ইউ গো সেবা, এটা এর মধ্যে ঢুকে পড়ে। সো আমরা পে এজ ইউ গো মানে কি, তোমার যে মাসে যত লাগবে তুমি সেই মাসে তত দিবে। আমার যদি এই মাসে লাগে 5,000 টাকার সার্ভিস, আমি 5,000 টাকাটা নিবো। পরের মাসে খরচ বেশি করা লাগবে, আমি পরের মাসে বেশি খরচ করবো। পরের মাসে আমার টাকা নেই, আমার কাস্টমার কমে গেছে, আমি তখন পরের মাসে কম খরচ করবো। সো পে এজ ইউ গো এই সেবাটার মধ্যেই পড়ে। আমি আশা করি এটা ঘ হবে, হ্যাঁ এটা ঘ। আচ্ছা, এবং এই কথাগুলো কিন্তু আছে আলাদাভাবে, যে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্যের মধ্যে আলাদা আলাদা ভাবে বলা আছে। হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা, এসব কথা আলাদাভাবে বলা আছে।
সামনে আরো এক্সাম্পল আসবে। তারপরের টপিক নেটওয়ার্ক ডিভাইস নিয়ে কথাবার্তা। আসো এখন এই পাতায় যাই। কোনটি প্রোটোকল কনভার্টার? কোনটি প্রোটোকল কনভার্টার? প্রোটোকল কনভার্টার বলতে বোঝায়, ধরো যখন আমরা প্রোটোকল কনভার্টার বলতে বোঝায় গেটওয়ে। আনসার তো হচ্ছে গেটওয়েই হবে। আনসার হচ্ছে গেটওয়ে। সো প্রোটোকল কনভার্টারটা আমরা আসতেছি একটু সামনে। এখন খেয়াল করে কি বলছে, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট, এই যে প্রোটোকল নিয়ে কথা উঠছিল, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটা? ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটা? সেটা হবে রাউটার। আইডে ভাই। না, এটা হচ্ছে গেটওয়ে। ও হ্যাঁ, ঠিকই তো আছে। প্রোটোকল কনভার্টার তো, হ্যাঁ ঠিক আছে, এটা এটা গেটওয়ে হবে। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটা? গেটওয়ে। গেটওয়ে হচ্ছে, ধরো এটা একটা প্রোটোকল নিয়ে চলে, এই নেটওয়ার্ক, এটা কিন্তু আলাদা আলাদা নেটওয়ার্ক। মনে করো, আচ্ছা তোমাদেরকে আমি ভেঙেই বুঝাই এটা। মনে করো এখানে একটা পিসি আছে, এখানে একটা পিসি আছে, এখানে একটা মনে করো অন্য একটা ডিভাইস আছে, কিছু একটা আছে। তো এরা মিলে একটা নেটওয়ার্ক তৈরি করছে। আর এরা, এখানে একটা ল্যাপটপ আছে, ল্যাপটপ আছে, এখানে একটা অন্য একটা ডিভাইস আছে, ঠিক আছে? তো এটা আরেকটা নেটওয়ার্ক। এই যে তিনটা নেটওয়ার্ক আমি আঁকতেছি, মনে করি একটা মোবাইল, একটা মোবাইল, একটা পিসি। এটা হচ্ছে নেটওয়ার্ক নাম্বার এ, নেটওয়ার্ক নাম্বার বি, নেটওয়ার্ক নাম্বার সি। প্রোটোকল বলতে বোঝায় যে ওখানে কিছু নিয়ম নীতি আছে। এখানে নিয়ম নীতি একরকম, এখানে নিয়ম নীতি আরেক রকম, এখানে নিয়ম নীতি আরেক রকম। এখানে টোটাল তিনটা আলাদা প্রোটোকল ওয়ালা তিনটা নেটওয়ার্ক আছে। এই তিনটা নেটওয়ার্ককেই যে কানেক্ট করবে তার নাম হচ্ছে গেটওয়ে। ভিন্ন প্রোটোকল ওয়ালা নেটওয়ার্কে কানেক্ট করে কে? গেটওয়ে। এটা মনে রাখবা। সো ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করা ডিভাইস কোনটা? গেটওয়ে, এই যেটা। ওকে। একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? একটা। হ্যাঁ, একটা সুইচ দিয়ে একটা ল্যান তৈরি করা যায়। Okay. একই প্রোটোকল বিশিষ্ট, মাথায় রাখবে এখানে কি ছিল? ভিন্ন প্রোটোকল বিশিষ্ট। দেখো, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করতে কে? গেটওয়ে। এখন বলছে একই প্রোটোকল, মানে একই প্রোটোকল বলা যদি দুই বা ততোধিক নেটওয়ার্ক থাকে, সেক্ষেত্রে তাদেরকে গেটওয়ে দিয়ে কানেক্ট করতে হবে না, তাদেরকে আমরা রাউটার দিয়ে সম্ভবত কানেক্ট করে ফেলতে পারবো। হ্যাঁ, তাদেরকে আমরা রাউটার দিয়ে কানেক্ট করতে পারবো। ঠিক আছে? তাহলে একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্কে যদি আমি যুক্ত করতে চাই, সেক্ষেত্রে রাউটারই এনাফ। আর যদি দেখা যায় ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক চলে আসছে, তখন রাউটার দিয়ে হবে না, তখন লাগবে কি? গেটওয়ে লাগবে। আচ্ছা, পরের প্রশ্ন। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়? নির্দিষ্ট, এই যে দেখো এখানে একটা এটাকে কি বলে, প্রত্যয় বলে, তাই না? নির্দিষ্ট কম্পিউটারেই, ওই স্পেসিফিক কম্পিউটারেই যাবে, আর কোনো কম্পিউটারে যাবে না। সো কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই পাঠানো যায়? সেটার নাম কি? সেটার নাম হবে সম্ভবত হাব। না, সুইচ। এগুলা পেস লেগে যায় ভাই। সুইচ। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল প্রাপক কম্পিউটারে, নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে পাঠানো যায়? সেটা হচ্ছে সুইচ। সেটা হচ্ছে সুইচ। এখন তোমরা যেটা করবা, সেটা হচ্ছে এখানে কিন্তু হাব সিরিয়ালে সব বলা আছে। প্রথমে আসবে হাব, সবার প্রথমে আসছে মডেম, তারপরে আসছে হাব, তারপরে আসছে সুইচ। এখানে কিন্তু এই কথাগুলো স্পেসিফিক্যালি বলা আছে। রাউটার আছে, তারপরে সবার শেষে আসছে গেটওয়ে। এখানে সবগুলোর বৈশিষ্ট্য, কোনটা কেন ভালো, কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, সেটা এখানে বলা আছে। সো ইনফরমেশন মাঝে মধ্যে উল্টাপাল্টা লেগে যায়, সেজন্য আমিও মাঝে মধ্যে উল্টাপাল্টা বলে ফেলি। সো কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপ্ত কম্পিউটারে প্রেরণ করা যায়? সেটা হচ্ছে সুইচ। তারপরেরটাতে আসো, স্টার টপোলজি। টপোলজি চলে আসছে এখানে। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? হাব। কারণ স্টার টপোলজি ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে একটা হাব থাকবে, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, নিশ্চয় একটা অনেকটা স্টারের মতো দেখতে। তো তাই এটাকে বলা হচ্ছে স্টার টপোলজি। সবাই সবার সাথে এই হাবের থ্রুতে কানেক্ট করবে, মানে এ যাচ্ছে সি এর সাথে কথা বলতে, সে হাবের মাধ্যমে কথা বলবে, সেখানে হাব আসবে আশা করি। হাব। ওকে, ফাইনালি হয়েছে একটা। মডেমের কাজ কি? মডেমের কাজ হচ্ছে ডাটা পাঠানো, ডাটা গ্রহণ করা। ডাটা সংরক্ষণ তার কাজ না, এক আর দুই হবে আনসার। এই যে, তার কাজ হচ্ছে ডাটা পাঠানো এবং ডাটা গ্রহণ করা। ওকে, আমরা যাই পরের টপিকে। টপিকের নাম হবে নেটওয়ার্ক টপোলজি। এই যে, এটাও আমাদের সবার পছন্দের একটা টপিক, যেখানে মেশ টপোলজিতে এন সংখ্যক নোড, এন সংখ্যক নোড বলতে বোঝাচ্ছে এন সংখ্যক ডিভাইস, এন সংখ্যক নোড ব্যবহারের জন্য আমার মোট কয়টা তার লাগবে। আমরা নিশ্চয়ই পড়ছি এটা, যে যত সংখ্যক নোড থাকবে ওই হিসেবে ধারাটা আসবে। মানে এখানে হচ্ছে এক থেকে এন পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার যোগফল, ব্যাপারটা হচ্ছে এরকম। এন ইন্টু, সরি, পূর্ণ সংখ্যার যোগফলের সূত্রে যায় না, এটা মনে রাখবার কি, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। আনসার হচ্ছে অপশন নাম্বার এ, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। আমি কিন্তু ক্লাসে এটা ভেঙেই বুঝাইছি কেন এটা হয়, বইয়ে এভাবে ভেঙে বোঝানো নাই, বাট আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাইছি কেন এটা হয়। আশা করি ক্লাস দেখলে মনে মনে পড়বে আরেকবার। ঠিক আছে? এন এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু লাগাইলে কিন্তু আনসার ভুল চলে আসবে। এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টুটাই দেখাইতে হবে। আর
কেন এটা আসছে সেটা অবশ্যই একটু চিন্তা করলেই পেয়ে যাবে। প্রত্যেক ডিভাইস প্রত্যেকের সাথে কানেক্টেড, তাহলে আমি যদি ডিভাইস নিই তিনটা, এ বি বি সি এসি, সবাই সবার সাথে কানেক্টেড। ডিভাইস যখনই চারটা হয়ে যাবে তখন কিন্তু আমাদের তারের সংখ্যা আরো তিনটা বাড়বে। দেখো, এক দুই তিন, তিনটা বাড়ছে, তাহলে তিন। এইভাবে যদি ডিভাইস আসে আরেকটা, সে আরো চারটা তার লাগবে, কারণ সবার সাথে কানেকশন লাগবে তার। যেভাবে করে করে কিন্তু প্রত্যেকবার একটা একটা করে বাড়তেছে, ব্যাপারটা ঘুরে ফিরে একটা ধারার দিকে যায়। সেই ধারার হিসাব থেকে আমরা সূত্রটা পাইছি n × n - 1 / 2। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে এবং আসছে রাজশাহী বোর্ড 2024-এ। কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল লাগে? তো যাও না কথা, সবাই যদি সবার সাথে কানেক্ট থাকে, ধরো আমি বললাম এ সি এর মাধ্যমে বি এর সাথে যোগাযোগ করলো, তাহলে কিন্তু আমার এর সাথে বি এর কোনো কানেকশন দেওয়ার দরকার নেই। বাট এখানে তার রিকোয়ারমেন্টই হচ্ছে সবাই সবার সাথে কানেক্ট করবে। যেহেতু সবাই সবার সাথে কানেক্ট করবে, তাহলে অবশ্যই তার সব থেকে বেশি লাগবে, যেটা হচ্ছে অবশ্যই মেশ টপোলজি। মেশ টপোলজি ইজ এ মেশ। তার এই জিনিসটা মনে থাকবে, অনেক জঞ্জাল হয়ে যাবে এখানে। কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি অন্য প্রতিটি কম্পিউটার যুক্ত? এই যে আবার সেম কথা, এটা মেশ টপোলজি। সবাই সবার সাথে কানেক্টেড, ডিরেক্ট কানেক্টেড আর কি, তাদের মাধ্যমে ফিজিক্যালি কানেক্টেড। 10টি কম্পিউটারের মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে, 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? So, আমরা মাত্র পড়ছিলাম সূত্র, 10 × 10 - 1 / 2। তো 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 10 থেকে গেলে 9, 5 × 45। এই যে আনসার হচ্ছে অপশন নাম্বার গ, 69 নম্বর। তারপর এটা 70 নম্বরটা, নেটওয়ার্কভুক্ত কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস গুলো সংযোগ বিন্যাসকে কি বলা হয়? নেটওয়ার্কভুক্ত কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস গুলো সংযোগ বিন্যাসকে, মানে কিভাবে কানেক্ট করতেছি, কার সাথে কিভাবে কানেক্টেড, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় টপোলজি। এটা তো থাকতেই ভুলে গেছিলাম। ওকে। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়? মেশ টপোলজি। কারণ ডেটা যোগের নির্ভরশীলতা মানে হচ্ছে সবাই সবার সাথে কানেক্টেড ডিরেক্ট, সো এটার নাম হচ্ছে মেশ টপোলজি। সেলুলার ফোনে, সেলুলার ফোনে যে সেল, আমরা যে ফোনগুলো এখন ইউজ করি সেগুলো হচ্ছে সেলুলার ফোন। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহার করা হয়? আহ হাইব্রিড হবে না, স্টার টপোলজি। ওকে, ভেরি গুড। সেলুলার ফোনে স্টার টপোলজি। আমরা কিন্তু মোবাইল যোগাযোগে গেছিলাম, এখানে এখানে মোবাইল যোগাযোগ আছে, দেখি তো একটু স্টার টপোলজিতে এসব কথা বলছে কিনা। এখানে ডিরেক্ট কথা বলে নাই, যাই হোক, সমস্যা নেই। সেলুলার ফোনে আমরা স্টার টপোলজি ব্যবহার করে থাকবো। ভেরি গুড। আচ্ছা, এই পাতা গেল, একটা বাকি আছে। একটি কেন্দ্রীয় হাব দ্বারা, একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি যুক্ত? এই যে কেন্দ্রীয় হাব নিয়ে কথা বলছিলাম, একটা স্টার টপোলজি ছিল, এটা স্টার। ঘ নাম্বারটা আশা করি হয়েছে, হ্যাঁ, ঘ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। 73 নম্বরটা না, এখন হচ্ছে 74 নম্বরে। কোন টপোলজির উপর ভিত্তি করে ইন্টারনেট তৈরি করা হয়েছে? অবশ্যই হাইব্রিড হবে, কারণ এখানে সবগুলোই লাগবে। এখানে মিক্সড আপ থাকবে, যেখানে যেটা সুবিধা সেখানে আমরা সেটা ইউজ করবো। সো ডেফিনেটলি হাইব্রিড। নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় কি? আহ এখানে এটা নিয়ে আমার একটা কনফিউশন আছে। এখানে অপশনের মধ্যে সবাইকে দিয়ে দিছে, আমার মনে হচ্ছে এটা ভুলে করছে ওরা। সক্রিয় হাব লাগবে আর সুইচ লাগবে, এই নিষ্ক্রিয় হাব কেন লাগবে? আমি এটাকে 1 আর 3 দাগাইলাম, বাট যদি এখানে সব বলছে নিষ্ক্রিয় হাব দিয়ে আমি করবো কি? আই ডোন্ট নো। 75 নম্বর, আশা করি বুঝতে পারছো তোমরা। এটা এটা আসলে সক্রিয় হাব আর সুইচ হবে। তারপরে উদ্দীপক দিছে, নিচের উদ্দীপকে পড়ো 76 এবং 76 নম্বর, 77 নম্বর হবে। কলেজের কম্পিউটারের ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে, মানে প্রতিটি কম্পিউটার একটা ডিভাইসের অধীনে যুক্ত আছে। উদ্দীপকে নেটওয়ার্ক টপোলজি কি হবে? স্টার। কারণ যেহেতু প্রত্যেকটা কম্পিউটার 8টা, 1 2 3 4 5 6 7 8, সবাই একটা ডিভাইসের সাথে কানেক্টেড, তার নাম কি? স্টার টপোলজি। অবশ্যই এটা স্টার হবে, গ নাম্বারটা। উদ্দীপকে ব্যবহৃত ডিভাইসে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কম, ডেটা ফিল্টারিং করতে পারে, একাধিক নেটওয়ার্ক সংযুক্ত হতে পারে। আম, সংঘর্ষের সম্ভাবনা কম। সম্ভাবনা কেন কম আমি তোমাদের একটু বোঝাই। এটা সংঘর্ষের সম্ভাবনা আসতো কোথায়? বাস্তবপরিচিতি। কেন বাস্তবপরিচিতি? আমি যাই একটু বাস্তবপরিচিতি জিনিসটা কিন্তু এরকম এরকম একটা মাঝখানে একটা আহ, একটা কমন তার থাকবে, সেই তারের মাধ্যমে সবাই সবার সাথে কানেক্টেড। এই পাশে পিসি আছে, এই পাশে পিসি আছে, এই পাশে পিসি আছে। ধরো এ বি সি ডি ই, ধরো এ এর কাছে ডাটা পাঠাচ্ছে, আবার ওইদিকে ই সি এর কাছে পাঠাচ্ছে, তাহলে এ থেকে যাওয়া ডাটাটা আর ই থেকে আসা ডাটাটা ধাক্কা লাগতে পারে, কিন্তু এখানে সংঘর্ষের একটা চান্স থাকে। সেখানে সংঘর্ষের সম্ভাবনা কমায় কোথায়? এই যে উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস। তো এই যে ডিভাইসটা আসলে কে মাঝখানে হাব ইউজ করছে না, তো অবশ্যই সে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিংও করতে পারে, একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে। আহ একাধিক নেটওয়ার্ক না, একাধিক নেটওয়ার্ক পারবে না, এটা হবে আসলে 1 আর 2। 1 আর 2 ঠিক আছে।
এই যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ, ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় এবং ডেটা ফিল্টারিং করতে পারে। একাধিক নেটওয়ার্কের সাথে যুক্ত করার জন্য আমাদের লাগে কোনটা, রাউটার এবং গেটওয়ে। যখন প্রোটোকল সেম তখন রাউটার দিয়ে হবে, যখন প্রোটোকল আলাদা তখন ইউজ করবো কোনটা, গেটওয়ে। আশা করি মনে আছে। আসো 78 নম্বরে, বা এখন ক্লাউড কম্পিউটিং এ আমরা চলে আসছি। নাও ক্লাউড কম্পিউটিং, অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগল তাদের অবকাঠামো স্থাপন এবং পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে থাকে? পাবলিক, এটা হচ্ছে পাবলিক। সবকিছু কিন্তু তারা আমাদেরকে ইউজ করতে দেয়, মানে সবকিছু না, বাট অনেক কিছু তো আমরা ইউজ করতে পারি। সো এটা হচ্ছে পাবলিক। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক, কারণ বুঝতে পারবা শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন না, শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন ব্যাপারটা সেটা সত্য না। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, সে সত্য কথা। সার্বক্ষণিক ব্যবহার করে, সেটা সত্য কথা। নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন কোন সেন্সে বলছে আসলে বোঝা যাচ্ছে, এটা বাংলার মতো প্রশ্ন করে বলছে তো। আমার তো অবশ্যই একটা ল্যাপটপ লাগবে, আমি যাতে যাতে করে ওদের পিসি ইউজ করার জন্য তো আমার একটা ল্যাপটপ লাগবে, তাই না? কারণ আমি তো কোনো কিছু ছাড়া শূন্যের উপর তো আমি কাজ করতে পারবো না। সো ওই কনটেক্সট থেকে শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন, এটা সত্য কথা। দেখি অপশন কোনটা দিছে, ঘ 1 2 3 ঠিক আছে, তাহলে বাংলা হিসাব করে বুঝে গেছি। আনসার হবে অপশন নাম্বার ডি। মিনা তার ল্যাপটপে, এটা উদ্দীপক, মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, কারণ তার ল্যাপটপ স্লো। আমার মতো ল্যাপটপ স্লো এবং হ্যাং করে, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়। তোমার নিশ্চয়ই মনে আছে আমরা ক্লাসে অনেক মাঝে মধ্যে এইচটিএমএল এ কোড করার সময় W3 স্কুলের প্ল্যাটফর্মটা ইউজ করতাম। সি প্রোগ্রামিং করার সময় প্রোগ্রামিজ নামে একটা প্ল্যাটফর্মের আমরা কম্পাইলার ইউজ করতাম। তো ওই যে ওদের কম্পাইলার আমরা ইউজ করতেছি উইদাউট ইউজিং কোড ব্লকস, যেটা আমাদের ল্যাপটপে ইনস্টল করা ছিল। আমাদেরটা ইউজ না করে, আমাদেরটা ইউজ করলে কি হতো, আমাদের র্যাম খরচ হইতো। বাট আমরা যখন program.com এর কম্পাইলারে ঢুকে ওদের সফটওয়্যার সেবা নিচ্ছি, তাতে করে কিন্তু আমার নিজের একটু কষ্ট কম হচ্ছে, বা আমার পিসির উপর, আমার পিসি যদি ওইটা নিতে না পারে, সেটা কিন্তু আমার আসলে ওই পিসি বুঝতেছে না, কারণ আমার পিসি কিন্তু নিজের হার্ডওয়্যার ইউজ করবে না, কারণ আমরা ব্রাউজারের মাধ্যমে অন্যের পিসির রিসোর্স ইউজ করতেছি। তো এই যে ব্যাপারটা, এটাকে কি বলা হচ্ছে, ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, এই যে উদ্দীপকের সার্ভিসটির নাম কি, ক্লাউড কম্পিউটিং। উদ্দীপকের ব্যবহৃত সার্ভিসটির লাইসেন্স ফির প্রয়োজন হয় না, এটা তো আসলে আপেক্ষিক কথা। লাইসেন্স ফি প্রয়োজন হয় নাকি হয় না সেটা ডিপেন্ড করে কোম্পানি কোনটা তার উপর। কেউ কেউ টাকা দিয়ে বেচে, কেউ কেউ টাকা ছাড়া বেচে। রক্ষণাবেক্ষণ খরচ নেই, সত্য কথা। ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না, আহ সত্য কথা। আমি চালাবো, আমার কিন্তু আলাদাভাবে ওটা ওটা ওদের ওই খরচটা আমার দিতে হচ্ছে না, জাস্ট লাইসেন্স ফিটা আমার লাগবে। So আমি বলবো জাস্ট রক্ষণাবেক্ষণ খরচ নেই, মানে ওটার যে মেনটেনেন্স সেটা খরচ কিন্তু তাদের, আমাদের কিন্তু আলাদাভাবে তারা বলবে না যে মেনটেনেন্সের জন্য আপনাকে এই মাসে 500 টাকা বেশি দিতে হবে, এরকম কিছু কিন্তু তারা বলবে না। সো দেয়ার ইজ নো ফি ইন দ্যাট রিগার্ড। রক্ষণাবেক্ষণ খরচ নেই, ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না, সেটা সত্য কথা। অপশন কোনটা হবে, বলো, অপশন কোনটা হবে? অপশন গ, ঠিক আছে, 2 আর 3। কি ফালতু কথা, 2 আর 3 কেন হবে? লাইসেন্স ফি দিতে হয় না, কে বলছে তারে? যদি মাগনা হয় তো মাগনা, না হলে তো টাকা দিতে হয়। আম, এখানে অপশনে বলছে 2 আর 3, রক্ষণাবেক্ষণ খরচ নেই, সত্য কথা। ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না, আহ এটা সত্য কথা। লাইসেন্স ফির প্রয়োজন হবে না কেন, আমি তো একটা পেইড সার্ভিস ইউজ করতেই পারি একটা মান্থলি প্যাকেজে। সো এটা আসলে আপেক্ষিক একটা আনসার। এখানে অপশন 2 আর 3 দিছে, ঠিক আছে, দাগাই দিলাম 2 আর 3। ও না, লাইসেন্সের প্রয়োজন হতেও পারে, বাট না, তারা যেটা বলছে সেটাই সেটাই মেনে নিলাম, যাও ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এখানে আসলে বুঝাই করার কিছু নাই। এখানে ব্যাপারটা আপেক্ষিক। পেজের কথা বলে নাই, বলছে। ও আচ্ছা, ঠিক আছে, ওই ওই কন্টেক্সটও বলা যায়, পেজের কথা যেহেতু বলে নাই, সুতরাং লাইসেন্স ফি দিতে হচ্ছে না। ওকে, ভেরি গুড, গুড লজিক। ওকে, আনসার নাম্বার 4, অপশন ডি। সেই এটা আসছে কোথায়, এটা আসছে, দেখো একই প্রশ্ন রিপিট করে, কিন্তু কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2023 আসছে এই প্রশ্নটা। তো আমি আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে যে এখানে আসলে মূলত ম্যাক্সিমাম প্রশ্নই, ইনফ্যাক্ট 2020 সালের পরে যে প্রশ্ন, 2020 সালের পর থেকে যে প্রশ্নগুলা, এগুলো সবই বোর্ড বই থেকেই মোটামুটি আমরা কমন ফেলতে পারতেছি। আর আবার একটা জিনিস মনে করাই দিই, প্রত্যেকটা টপিক, এই যে এখানে টপিক ওয়াইজ সবগুলো এমসিকিউ দেওয়া আছে, এই যে 78 থেকে শুরু করে 81 পর্যন্ত হচ্ছে ফ্রম ক্লাউড কম্পিউটিং। মাত্র 1 2 3 4 পাঁচটা প্রশ্ন তো আর ক্লাউড কম্পিউটিং থেকে হবে না, আরো অনেক প্রশ্ন করা যাবে। তোমরা যেটা করবা, এই টপিকের এমসিকিউ গুলো পড়ার আগে আমি তো তোমাদেরকে একদম আরেকটা পিডিএফ দিব। তো তোমরা কিন্তু এই এই অংশটা, ক্লাউড কম্পিউটিং এর যে পার্টটা, সেই পার্টটা আরেকবার নিজেরা রিডিং করবা, যেখান থেকে তোমরা যেগুলো যেগুলো আসতে পারে সেগুলো দাগাই দিতে পারো, নিজে নিজে দাগাই নিতে পারো। সো এখানে আরো অনেক কথাবার্তা আছে, আরো বৈশিষ্ট্য আছে, এই যে ক্লাউড, পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড নিয়ে কথাবার্তা আছে, সুবিধা অসুবিধা নিয়ে কথাবার্তা বলা আছে, অ্যামাজন এইসব হাবি জাবি কথাবার্তা বলা আছে। তো এগুলো পড়বা। So আমি আশা করি বুঝতে পারছো যে
মোটামুটি সব টপিক আমরা কভার করলাম, এবং সেই টপিকের সাথে রিলেটেড বই থেকে, মেইন বই থেকে, এনসিটিভির বই থেকে যেটুকু আছে সেটুকু আমি রেখে দিছি। এগুলো রিডিং করলে আরো অনেক কিছু মনে থাকবে। ঠিক আছে? তো এক এমসিকিউ থেকে কিন্তু আরো অনেক এমসিকিউ বের করা যায়। যেমন ধরো এই টেবিলটা তোমার মনে রাখলে এখান থেকে কিন্তু তোমার কমসে কম আর কয়টা এমসিকিউ কমন করতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা প্রশ্ন এখান থেকে করতে পারে। মানে এই 11টা পটেনশিয়াল প্রশ্ন, যে কোনোটাই দিয়েই প্রশ্ন করতে পারে। এর জন্য কত ব্যান্ডউইথ লাগবে, এসব কথাবার্তা আসতে পারে পরীক্ষায়। আম, আশা করি আমি আমার আইডিয়া বুঝাতে পারছি। তাইলে আমাদের চ্যাপ্টার 2 এর এমসিকিউ ওয়ান শট ক্লাস আজকে এইটুকুই থাকবে।